সর্বজন কথার বৃহস্পতিবার আলাপে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলাপের বিষয় হচ্ছে সিটি কর্পোরেশন, নাগরিক সেবা, কর ও জবাবদিহি। আজকে আমাদের আলাপের জন্য আছেন ৪ জন আমাদের স্টুডিওতে। আমরা প্রথমেই পরিচিত হয়ে নিই ৪ জনের সাথে। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। আমাদের সাথে আছেন আইনজীবী একজন ডক্টর কাজী জাহিদ ইকবাল। আমাদের সাথে আছেন প্রকৌশলী নিলয় দাস, যিনি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করেন। আমাদের সাথে আছেন চতুর্থ ব্যক্তি হিসেবে আছেন মিজানুর রহমান। উনি জনস্বার্থ কর্মী এবং সবাই চিনি, ওনার মুখ খুবই পরিচিত, বিশেষ করে ওয়াসার শরবতের যে কাহিনী, সেই জন্য উনি সবার পরিচিত মুখ হয়ে উঠেছেন। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে যে ৪ জন আছেন। আমরা আসলে ইতিমধ্যে দেখেছি যে সিটি কর্পোরেশন বেশ আলোচিত হচ্ছে এবং বিশেষ করে কুকুর নিধন, সাইনবোর্ড অপসারণ এবং হচ্ছে বিশেষ করে আবর্জনা সংগ্রহ নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়নও আমরা দেখতে পাচ্ছি। সেই প্রেক্ষিতে এখন ২ সিটি কর্পোরেশন জনপরিসরে খুবই দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে এবং এই সিটি কর্পোরেশন তার যাত্রা শুরু করেছিল ঢাকা পৌরসভা হিসেবে ১৮৬৪ সালে। সেই সময় ঢাকা শহরের আয়তন ছিল মাত্র ২০ বর্গ কিলোমিটার এবং ৫৩,০০০ নাগরিক নিয়ে এই ঢাকা পৌরসভার যাত্রা শুরু। এবং সেই সময় প্রথম নির্বাচিত যে চেয়ারম্যান ছিলেন আনন্দ রায়, উনার উনি 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 হচ্ছে উনার হাত ধরেই, আনন্দচন্দ্র রায়ের হাত ধরেই সূত্রপাত হচ্ছে আমাদের এখনকার যে সিটি কর্পোরেশনকে দেখি। যে সিটি কর্পোরেশন এখন একটা মেগা সিটি ব্যবস্থাপনার দায়িত্বে। যে সিটি কর্পোরেশন ২ ভাগে ভাগ হয়ে এখন আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং যে মেগা সিটি এখন হয়ে গেছে প্রায় ৩৬০ বর্গ কিলোমিটার আয়তনে। আর জনসংখ্যা ঢাকা মেট্রোপলিটন এরিয়াতেই আছে প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি কেউ কেউ বলে থাকেন। তো যাই হোক, আমরা বেশি আলোচনা না করে আমাদের সাথে যারা আছেন আমাদের অতিথিবৃন্দ তাদের সাথে আলোচনা যাই। আমরা প্রথমেই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব এবং যে দায়িত্বটা হচ্ছে আসলে নাগরিক সেবা প্রদান করা এবং সেই সেবা প্রদানের ক্ষেত্রে তাদের কর সংগ্রহের অধিকারও আছে এবং সেই বিষয়ে আমরা প্রথমেই বুঝতে চাই আমরা যারা নাগরিক সিটি কর্পোরেশনের সেবা কিংবা কর নিয়ে আমাদের অভিজ্ঞতাটা কি। সেই জন্য আমি শুরুতেই অনুরোধ করছি মিজানুর রহমানকে তার যে অভিজ্ঞতা বিশেষ করে এই নাগরিক সেবা এবং সিটি কর্পোরেশন কর সংক্রান্ত সেটা নিয়ে একটু আমাদেরকে যদি আলোকপাত করেন। মিজানুর রহমান। শোনা যাচ্ছে না আপনাকে? ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রথমেই মানে খুব বিরক্ত লাগছে, ডিজিটাল বাংলা শুনতে শুনতে চারিদিকে অস্থির, কিন্তু এখন আমি ঠিক মতো এই ঢাকা শহরে বসেও ঠিক মতো কথা বলতে পারছি না বা শুনতে পাচ্ছি না। যাক, তারপরে জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা। আপনি কি শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি আমাকে? আমরা, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, তো আজকে ২০০২ সালে যেই বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি যে আমরা আমরা এখানে এখন আমাদের বলতে হয় যে আমাদের এই বয়সের মানুষের যে ১ ইঞ্চি জায়গা কোথায়, আমি যে ওয়ার্ডে থাকি ১ ইঞ্চি জায়গা কোথায় যেখানে পাবলিক প্লেস, এটা বলার আর বহু আগেই দরকার ছিল। কিন্তু আজকেও ২০০২ সালে বলতে পারছি না আমার সন্তান সে তার জন্য কি ১ ইঞ্চি জায়গা আছে কিনা। একটা ওয়ার্ড, এত বড় ওয়ার্ড, ১ লক্ষের উপরে মানুষ বসবাস করে, এখানে আমার বাচ্চা কোথাও গিয়ে ১ পা দাঁড়াতে পারে কিনা, ১ মিনিট দাঁড়াতে পারে কিনা, সেইটা আমাদের ওয়ার্ডের পরিস্থিতি নাই। এটা হচ্ছে সিটি কর্পোরেশন, এখানে মানুষ ট্যাক্স দেয়, এখানে মানুষ নাগরিকরা বসবাস করে, এই হচ্ছে অবস্থা। এই অবস্থার মধ্যে সিটি কর্পোরেশনের সর্বশেষ যেই উনি সর্বশেষ সিটি কর্পোরেশনের কাণ্ড করলো বলা চলে, যে আমরা দেখলাম যে সিটি কর্পোরেশনের, আমাদের এলাকার সিটি কর্পোরেশনের একটা সাধারণ একটা ধারণা দেই আমাদের এলাকায় কিরকম ভাবে আজকে পর্যন্ত আসলো। একসময় ছিল 47 নম্বর ওয়ার্ড, তারপরে আসলো 89 নম্বর ওয়ার্ড, এখন হচ্ছে 53 নম্বর ওয়ার্ড। ২ ভাগে ভাগ করার পরে আমরা জানলাম যে ২ ভাগ করা হলো নগরের সেবা বাড়ানোর জন্য, কিন্তু আমরা দিন দিন দুর্ভোগ পাচ্ছি এবং নাগরিক মর্যাদা যতটুকু ছিল আগে তার চেয়ে আরো অনেক কমে যাচ্ছে। ভোটের কথা
বলা যাচ্ছে না, ভোটের কথা বলে এখন যেন কোনো হাস্যকর মনে হয়। তারপরে এই সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডগুলো নিয়ে কথা বলি। কয়েকদিন আগে আমরা জানতে পারলাম যে একটা কোম্পানি আমাদেরকে নোটিশ দিচ্ছে না, এটা দৃষ্টি আকর্ষণ করছে, এবং দৃষ্টি আকর্ষণ করার ভাষাগুলো এত রূঢ় যে আমরা এক নাগরিক, এই নাগরিকদের একটা কোম্পানি সিটি কর্পোরেশনের একটা অবস্থা থাকার পরেও, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মেয়র, একটা প্রতিষ্ঠান থাকার পরে একটা কোম্পানি কি করে সিটি কর্পোরেশনের আইন দিয়ে জনগণকে তার নাগরিকদের ধমক দিতে পারে। একেবারে ধমকের সুরেই আমাদেরকে বলা হচ্ছে ময়লা এখানে ফেললে এই হবে, সেখানে ফেললে সেই হবে, এই ময়লা এখানে দিতে হবে, ময়লা ফেললেও টাকা দিতে হবে, না ফেললেও টাকা দিতে হবে, প্রতি ঘরে ঘরে 100 করে টাকা দিতে হবে, দোকানে টাকা দিতে হবে 100 করে, কোনো দোকানে 500, কোনো জায়গায় 1000, এমন কথাবার্তা চারিদিকে শোনা যাচ্ছে। এই অবস্থা যখন চলছে তখন আমরা নানাভাবে খোঁজ খবর নেওয়া শুরু করলাম আসলে ঘটনাটা কি। এবং এই যে ময়লা নিয়ে, টাকা নিয়ে ময়লা ফেলা, এটা আমাদের এলাকার এই দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা শুরুর দিকে আমাদের ঢাকায় কলা বাগানে এটা শুরু হয়েছিল। সেটা দেখে দেখে আমরা অনেকেই এটার প্রতি অভ্যস্ত হয়ে পড়েছিলাম। এবং এটার প্রতি অভ্যস্ত হওয়ার আগের যে আমাদের এলাকার সমস্যা, আগে হচ্ছে যেভাবে আমরা ময়লা ফেলতাম, আমাদের মানে হাঁটার পথে জায়গায় জায়গায় আমাদের ডাস্টবিন ছিল। একটা সময় মানুষ বেড়ে গেল, রাস্তাঘাটে চলাচলের লোক সংখ্যা বেড়ে গেল, এবং সিটি কর্পোরেশন ঠিক মতো ময়লা না নেওয়ার ফলে মানুষের প্রতি ডাস্টবিনের প্রতি একটা অনীহা চলে আসলো। তো ওর থেকে আস্তে আস্তে এখানে শুরু হলো কলা বাগানটা দেখে, যে আমরা গাড়িতে করে, ভ্যানে করে বাসা থেকে ময়লা নিয়ে যাওয়া। এটা অনেক সংখ্যক মানুষ দিলে, এবং শুরুতে 10 টাকা, এটা হচ্ছে 97-98 সালের দিকে শুরু হলো, যে ঘর প্রতি বা বাড়ি প্রতি 10 টাকা করে ময়লা ফেলার একটা প্রচলন শুরু হলো। এটা দীর্ঘদিন চললো, চলার একটা পরে এটা শুরু হয়েছিল একটা সামাজিক সংগঠনের মাধ্যমে। তারপরে পরবর্তী এনজিও আসলো, তারাও কোনো জায়গায় ময়লা নেয়, কোনো জায়গায় নেয় না, এটা নিয়ে নানা রকম কথাবার্তা শোনা যায়, চাঁদাবাজির কথা শোনা যায়, কোথাও বেশি টাকা নিচ্ছে, কোথাও কম টাকা নিচ্ছে, এরকম কথাবার্তা শোনা যায়। যেতে যেতে এই হচ্ছে সর্বশেষ অবস্থা, যে ঘর প্রতি 100 টাকা করে দিতে হবে বাধ্যতামূলক হয়, এবং ময়লা ফেললেও দিতে হবে, না ফেললে দিতে হবে, এমন কথাবার্তা শুনলাম। এখন কথা হচ্ছে যে সিটি কর্পোরেশন এত বড় একটা ঘটনা ঘটালো, এত বড় একটা কাজ হতে যাচ্ছে, তো এটা হচ্ছে নাগরিক হিসেবে আমার বা আমাদের জানার কি আদৌ অধিকার ছিল না, যে এই ঘটনাটা কিভাবে আসলো, কোথেকে আসলো, আমাদের সাথে জনগণের সাথে আলাপ আলোচনা কিছুই হলো না। আমরা হুট করে, এবং সিটি কর্পোরেশনের কোনো নোটিশ নাই, একটা কোম্পানি, বেসরকারি কোম্পানি জনগণকে একেবারে তাচ্ছিল্য সহকারে, যেটা দেখা যাচ্ছে দৃষ্টি আকর্ষণের নামে আমাদের একেবারে খুব বাজেভাবে আমাদেরকে এইভাবে, এবং তার লোকজন পাঠিয়ে পাঠিয়ে বাসায় বাসায় এক ধরনের হুমকি, যে ময়লা না ফেললে আপনি টাকা টাকা দিয়ে দিবে, আর নানা রকম কথাবার্তা। এই অবস্থায় চলে আসলো। এখন এই অবস্থার মধ্যে যখন আসলো, আমরা খোঁজ খবর নিলাম, নেওয়ার পর দেখলাম যে কয়েকদিন পরে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সাহেব, উনিও একটা নোটিশ দিলেন তার প্যাডে, যে এই করতে হবে। আমরা খুব অবাক হয়ে গেলাম। উনি নির্বাচিত কাউন্সিলর, এই নির্বাচনের সময়, এই নির্বাচনে অনেক কথা আছে, তারপরে আমাদের এই অঞ্চলে মানুষ অপেক্ষাকৃত ভোট দিতে পেরেছিলেন ওনাকে। অপেক্ষাকৃত মানুষ অনেক ঝুঁকি টুকি নিয়েও, কিন্তু দুঃখজনক ভাবে উনিও আমাদেরকে জানালেন না। আরেকটা মজার বিষয় হচ্ছে, উনি কিন্তু আবার হচ্ছে বিরোধী দলের কাউন্সিলর, মানে বিএনপি। এবং এখন শোনা যাচ্ছে যে উনি এবং সবাই একাকার হয়ে যাচ্ছে এই ময়লার টাকার বিষয়ে জোর জবরদস্তি করে। কিন্তু আমরা নানাভাবে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে বারবার প্রশ্ন তুলছি, যেটা নিয়ে জনগণের সাথে জানানো দরকার, জনগণের সাথে আলাপ করা দরকার, জনগণের প্রশ্ন উত্তর দেওয়া দরকার, সেটা কোনো কিছু পাচ্ছি না। এবং আমরা কোনো কিছু, মানে জনগণ একেবারে অন্ধকারের মধ্যে আছে। এই অবস্থায় একটা সিটি কর্পোরেশন কার্যকর থাকার পরেও কি করে জনগণ এই অবস্থা থাকে, এটা আমারও প্রশ্ন, এখানে যারা নগর পরিকল্পনাবিদ আছে, আইনজীবী আছে, তাদের কাছে। এছাড়া আমার অনেক আরো কথাবার্তা আছে, এগুলো পরে বলা যাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মিজানুর রহমানকে। আহ, আমরা ইতিমধ্যে শুনলাম যে উনার যে নাগরিক হিসেবে ওনার ওয়ার্ডের যে অভিজ্ঞতা, একটা অভিজ্ঞতা হচ্ছে যে বাচ্চাদের, বিশেষ করে শিশুদের বিকাশের জন্য যে ধরনের আয়োজন থাকা উচিত, এবং তাদের, আমাদের সিটি কর্পোরেশনের যে সেবা কর্মের অংশ হিসেবে এটা তাদের দায়িত্ব শিশুদের জন্য, তাদের মানসিক বিকাশের জন্য খেলাধুলার আয়োজনটা নিশ্চিত করা, মাঠ ঠিক রাখা, সেগুলা নেই। সে আলোচনায় আসলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আসলো বিশেষ করে এই আবর্জনা সংগ্রহ নিয়ে একটা বড় ধরনের। আমরা একটা রিপোর্টও কিন্তু প্রথম আলোতে দেখেছিলাম, প্রায় 450 কোটি টাকা এই বর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে একটা ব্যবসা হয়, যেটা নিয়ে ভাগাভাগি হয় একেবারে লোকাল পর্যায়ে। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে আবার নতুন করে যে সিদ্ধান্ত, এবং একটা আউটসোর্সিং করা রাইন ইন্টারন্যাশনাল নামে, এবং রাইন ইন্টারন্যাশনাল যেই ভাষায় আসলে চিঠি দিল কিংবা নোটিশ দিল, যে ভাষা আসলে একজন সেবাদাতার ভাষা হতে পারে না। একজন সেবা দিবেন আর একজন সেবা নিবেন, যিনি সেবা নিবেন তার প্রতি এই ভাষায় কোনো নোটিশ দেয়া, সেটা আসলে সিটি কর্পোরেশনের ভাবমূর্তিকে ভালো করে কিনা,
কিংবা আসলে তাদের আইনগতভাবে এই ধরনের নোটিশ দেওয়ার ক্ষমতা আছে কিনা। তো আমাদের সাথে যেহেতু ডক্টর জাহিদ ইকবাল আছেন, উনি একজন আইনজীবী, এবং আমি জানতে চাই বিশেষ করে 2009 সালে যে আইনের মধ্য দিয়ে সিটি কর্পোরেশন তার কার্যক্রম শুরু করে এবং 2011 সালের সংশোধনীর মাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়, আসলে ওই আইনে নাগরিকের জন্য কি সেবা দেওয়ার কথা এবং সেই সেবা দেওয়ার প্রক্রিয়াটা কি হওয়ার কথা, এবং সেখানে যদি নাগরিক কখনো ক্ষুব্ধ হয়, বঞ্চিত হয়, তার জন্য আসলে তার অধিকার রক্ষার জন্য সেই আইন আমাদেরকে কিভাবে সুরক্ষা দেয়। জাহেদ ইকবাল যদি বলতেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ তানজিম ভাই, এবং ধন্যবাদ সর্বজন কথাকে এই আয়োজনে আমাকে যুক্ত করার জন্য, এবং আমার সঙ্গে যারা সহ আলোচক আছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই বলছিলেন তানজিম ভাই যে 2009 সালের আইনটা হচ্ছে ভিত্তি আমাদের সিটি কর্পোরেশনের যে কাজ তারা করেন বা নাগরিক সেবা দেন, সেই সেবা এবং আপনার কাজের ক্ষেত্রে 2009 সালের যে আইনটি আছে সেই আইনটি হচ্ছে তাদের শক্তির জায়গা, বা বলতে পারি যে তাদের লিগালিটির জায়গা হচ্ছে এই আইনটি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই আইন অনুসারে তারা বিভিন্ন রকম কাজ করতে পারেন, ট্যাক্স আরোপ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে পারেন, এবং অন্যদেরকে যাতে তারা বিভিন্ন নাগরিক দায়িত্ব পালন করেন সেই বিষয়েও বিভিন্ন সার্কুলার জারি করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই আইন অনুসারে তাদের প্রবিধান প্রণয়নের ক্ষমতা আছে। অর্থাৎ যদি কোনো বিষয়ে, ছোটখাটো বিষয়ে যদি এই আপনার সিটি কর্পোরেশন মনে করেন যে তাদের কোনো নীতি নির্ধারণ বা বিধি প্রণয়নের দরকার আছে, সেই সুযোগ তাদের এই আইন দিয়েছে। এটা হচ্ছে একটি বিষয়। আর আউটসোর্সিং এর কথা যেটি আছে, আউটসোর্সিং তো জেনারেলি এখন সরকারি নীতিমালার মধ্যেই আছে যে তারা দরকার মতো আউটসোর্সিং করতে পারেন, এবং এটা ডেলিগেটেড লেজিসলেশন বলা যায় বিভিন্ন সংস্থার ক্ষেত্রে, যে তারা সরকারের মূল আইন থেকে যে পাওয়ার ডেলিগেট করেন সেটার ভিত্তিতে তারা এই আউটসোর্সিং এর ব্যবস্থা করতে পারেন। সুতরাং আউটসোর্সিং এর সুযোগ তাদের আছে, কিন্তু যে জায়গাটিতে আমি কথা বলতে চাই সেটি হলো যে আউটসোর্সিং করাটাতে কোনো আইনসঙ্গত অসুবিধা নেই। অসুবিধা যেটি, যে সংস্থা এই আউটসোর্স হিসাবে এইখানে আসছেন, কাজ করার দায়িত্ব নিচ্ছেন, তারা কতখানি সম্মানজনক আচরণ নাগরিকদের সঙ্গে করছেন, তাদের আচরণ, তাদের ভাষা, তাদের সার্কুলার জারি ইত্যাদি। এখন সার্কুলার জারি তারা করছেন, আমি ওই সার্কুলারটিতে দেখলাম যে সিটি কর্পোরেশনের নামে, নিচেই তাদের কোম্পানির নাম আছে। এখন বিষয় হলো যে ভাষাগতভাবে আসলে নাগরিকরা তো সম্মানিত নাগরিক, এবং নাগরিকরা এক অর্থে এই সিটি কর্পোরেশনের প্রাণ এবং আপনি রাষ্ট্রের মালিক। সুতরাং তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা তাদেরকে জানান দেওয়ার ক্ষেত্রে কি ধরনের আচরণ করা যাবে, এইটি আসলে ভাববার বিষয়। এটা একটি বিষয়। আর সিটি কর্পোরেশন নিজে তো ট্যাক্স আরোপ করেন, নাগরিকদের কাছ থেকে ট্যাক্স নেন, এবং এই ট্যাক্সের মাধ্যমে তারা নানানভাবে উন্নয়নমূলক কাজ বা তারা বিভিন্ন রকম নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা ইত্যাদি করেন। সেটি আইনসঙ্গতভাবে তারা পারেন, কিন্তু প্রশ্ন হলো যে সেটি করার ক্ষেত্রে নাগরিকদের সুবিধার বিষয়টি বা নাগরিকরা কেন্দ্রে থাকছে কিনা, বা নাগরিকরাই মূলত আপনার এই মানে চিন্তার কেন্দ্রবিন্দুর বিষয় কিনা, সেটি হচ্ছে বিষয়। মোট কথা আমি যেটা বলতে চাই সেটা হলো যে আইন তো আছে, এবং সেই আইনে বিস্তারিত বলে দেওয়া আছে যে সিটি কর্পোরেশন গুলো কি করতে পারবেন। ট্যাক্সেশন করতে পারবেন, পরিচ্ছন্নতা করবেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন, তারপরে তারা আউটসোর্সিংও করতে পারবেন। এগুলোর কোনোটিতে অসুবিধা নেই। এমনকি যদি তাদের আদেশ অমান্য হয় তাহলে অর্থদণ্ড কিংবা অন্য দণ্ডের আরোপ এবং সেটা আদায়ের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া, এই ক্ষমতাও আইনে দেওয়া আছে। এইগুলো সবই ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো যে তারা কিভাবে সেটি করবেন, মানে নাগরিকদের সম্মান রক্ষা করে, নাগরিকদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে এইভাবে করবেন কিনা, সেটি হচ্ছে কথা। আর একটা কথা এটার সঙ্গে যোগ করে দিতে হয়, সেটি হলো যে তারা যে করবেন সেটি হলো, আইনটা আসলে বিষয় না, আইন তো আছে, কিন্তু বিষয় হলো আচরণগত জায়গাটিতে, যে তারা আসলে রূঢ়ভাবে করবেন নাকি নাগরিকদের সম্মান রক্ষা করে বা নাগরিকদেরকে সম্মানের কেন্দ্রে রেখে তাদের সুযোগ সুবিধা দেখে এটি করবেন।
এটা হচ্ছে মোদ্দা কথা। তবে আমি এই এই পর্যায়ের কথাটা এইভাবে শেষ করতে চাই যে 2009 সালের যে আইন আছে সেই আইনে কিন্তু নাগরিকদেরকে কেন্দ্রে রেখেই আইনটা করা হয়েছে, এবং এই আইনের মধ্যে বলা হয়েছে কিছু জরিমানা ইত্যাদি এগুলার বিধানের ব্যবস্থা আছে, কিন্তু কেন্দ্রে যেটি আছে সেটি হলো যে নাগরিক সুযোগ সুবিধা এবং নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্য আপনার নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাপনা করার কথা সিটি কর্পোরেশনকে সেটিই করতে হবে। কারণ এই প্রসঙ্গে একটু যদি আমরা জানতে চাই, যেমন রাইন ইন্টারন্যাশনালের আমরা যেটা দেখলাম যে ভাষাটা, সেই ভাষাটা আসলে একজন নাগরিকের জন্য খুবই অপমানজনক, এবং ওই ভাষার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এক ধরনের মাস্তানি, আমি যদি শব্দটা ব্যবহার করছি স্পষ্টভাবে, এক ধরনের মাস্তানির প্রকাশ আছে। তার মানে যে যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের যে ব্যাকগ্রাউন্ড, সেটা আসলে সিটি কর্পোরেশন কখনো চেক করে কিনা, কিংবা তাদের অরিয়েন্টেশন দেয়া, তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যে নাগরিকের সাথে তাদের আচরণটা কিংবা এই ধরনের নোটিশ দিতে গেলে কিরকম ভাষা হওয়া উচিত। এখন এগুলো যখন পাওয়া যাচ্ছে না, তখন প্রতিকার কি নাগরিকের জন্য, মানে কার কাছে এই অভিযোগটা জানাবে? দুটো কথা এখানে বলার আছে। একটা হলো যে এই শুরুতেই বলছিলাম যে জায়গাটা যতটা আইনের তার থেকে বেশি শ্রদ্ধাবোধের জায়গা। নাগরিকদেরকে আমরা কিভাবে শ্রদ্ধার সাথে মানে সাহায্য করব বা তাদের পাশে দাঁড়াবো, সিটি কর্পোরেশনকে এটা ভাবতে হবে। এটা হচ্ছে একটা জায়গা। ফলে রাইন ইন্টারন্যাশনাল যে ভাষায় বিজ্ঞপ্তিটা দিয়েছেন, সেই বিজ্ঞপ্তির বিষয়টিকে তাদের রিথিঙ্ক করা উচিত, এবং এটি নাগরিকদের জন্য আসলে ঠিক মানে রূঢ়ই হলো, এই ব্যাপারটা অনুধাবন করতে হবে। এটা হলো যে কথা আপনি বলছিলেন তানজিম, যে তাদেরকে ওরিয়েন্টেশন বা তাদেরকে ট্রেনিং বা এই বিষয়গুলো যাতে থাকে বা এই বিষয়গুলো যেন হয়, সেটা কিন্তু আপনার সিটি কর্পোরেশনকে ভাবতে হবে। এটা হচ্ছে একটা কথা। আর তারপরেও যদি না হয়, তাহলে প্রয়োজনীয় যে আপনার আমাদের যে আইনগত ব্যবস্থা বা প্রতিকারের জন্য এটা দুভাবে হতে পারে। একটা হলো সিটি কর্পোরেশনকেই নাগরিকরা জানাতে পারে। সিটি কর্পোরেশনের একজন প্রধান নির্বাহী আছেন, তার কাছে একদম নাগরিকরা দরখাস্ত দিয়ে এবং তার প্রতিকার চেয়ে জানাতে পারেন, সেই সুযোগ সিটি কর্পোরেশনের আইনে আছে। এবং আরো বড় কথা হলো, যদি সেটিও না হয়, তাহলে সংবিধানের অধীনে নাগরিকদের কিন্তু এই অধিকার আছে যে তারা এই যেটিকে আমরা রিট বলি বা কনস্টিটিউশনাল রাইটস মানে এনফোর্সমেন্টের যে কথাটা বলি, সেটার জন্য কিন্তু তারা উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারবেন, সেটিতে কোনো বার নেই। আমরা আসলে রাইন ইন্টারন্যাশনালের একটা উদাহরণ হিসেবে আনলাম, কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে অন্যান্য ওয়ার্ডের ক্ষেত্রেও এই অভিজ্ঞতাটা হতে পারে। তো ধন্যবাদ আপনাকে এই আলোচনাটা করার জন্য। আমি এখন যাচ্ছি, আমাদের সাথে নিলয় আছেন, নিলয় দাস প্রকৌশলী, যিনি রিনিউয়েবল এনার্জি নিয়ে অনেকদিন ধরেই কাজ করে। এখন বিশেষ করে আবর্জনা নিয়ে আলোচনাটা খুবই আমাদের জনপরিসরে উপস্থিত, এখন খুব শক্তিশালী ভাবে উপস্থিত, এবং বিশেষ করে সিটি কর্পোরেশন আমরা দেখছি নতুন মেয়র ঢাকা দক্ষিণের, উনি প্রথমে এসেই যে বিষয়টাকে সামনে এনেছেন সেটা হচ্ছে এই আবর্জনা সংগ্রহ করার ক্ষেত্রে প্রতি বাড়ি পিছু হচ্ছে 100 টাকা নির্ধারণ। এখন এই সিদ্ধান্তটা মৌখিকভাবে আসলো নাকি লিখিতভাবে আসলো, কিন্তু আমরা দেখছি মাঠ পর্যায়ে এটা আবার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। এই যে 100 টাকা, আসলে আবার আমরা অন্য অনেক সিটি কর্পোরেশন, যেমন রাজশাহীর উদাহরণ আমরা দিতে পারি, সেখানে কিন্তু কোনো টাকা ছাড়াই তারা কিন্তু আবর্জনা সংগ্রহ করছে। আসলে এই যে আবর্জনা, এবং আমরা প্রথম আলো রিপোর্টও আমি বলেছিলাম যে 450 কোটি টাকার ব্যবসায়ী আবর্জনা কিনছে। এই সমগ্র বিষয়গুলো যদি আমরা মাথায় নিয়ে, আসলে এই আবর্জনা যে আবর্জনা তৈরি করেছে, হ্যাঁ, সেই আবর্জনা থেকে আসলে বের হওয়ার উপায়টা কি? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর আমি নিলয়, পেশায় প্রকৌশলী। তো মূলত জ্বালানি নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করার সুবাদেই এই যেহেতু বায়োগ্যাস নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, এই বর্জ্য থেকে কি করে শক্তি এবং সম্ভাবনা বের করা যায় এটা নিয়ে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি দেখি যে ঢাকা শহরের মূল সমস্যা হিসেবে যেগুলো চিহ্নিত হয়েছে, একটা হচ্ছে যানজট এবং আরেকটা হচ্ছে আবর্জনা। অর্থাৎ এই আবর্জনার ব্যবস্থাপনা নিয়ে কিন্তু সবারই অভিযোগ আছে। তো এই আবর্জনা ব্যবস্থাপনার যদি আমরা দেখি যে বাসা থেকে কিছু এলাকায় সংগ্রহ করা হয়, কিন্তু বেশিরভাগ আবর্জনায় কিন্তু যত্রতত্র পড়ে থাকে। এবং আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, যে অর্ধেক ময়লা
সিটি কর্পোরেশন কিন্তু সংগ্রহ করতে পারে না। এবং ঢাকা শহরে প্রতিদিন 5,000 টন ময়লা উৎপাদিত হয়, যার মাত্র অর্ধেক সিটি কর্পোরেশন সংগ্রহ করে। বাকি অর্ধেক কিন্তু আমাদের চারপাশে রাস্তাঘাটে, নালায় কিংবা খালে কিন্তু গিয়ে জমা হয়। এবং এটার ফলাফল কি? আমরা দেখি রোগ জীবাণু ছড়াচ্ছে, রাস্তাঘাটে বন্ধ হয়ে আসছে বা হাঁটা চলার জায়গা থাকছে না, অথবা বৃষ্টি হলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হচ্ছে, নালাগুলো উপচে যাচ্ছে। তো এগুলোর আসলে সমাধান কি? সিটি কর্পোরেশন সবসময় বলে থাকে যে বাজেট স্বল্পতার কারণে তারা এই কাজগুলো সঠিকভাবে করতে পারছে না। কিন্তু একজন প্রফেশনাল হিসেবে আমার মনে হয় বাজেট স্বল্পতার চেয়েও পরিকল্পনার একটা বড় অভাবের কারণে আসলে এই সমস্যাটার সমাধান হচ্ছে না। আমরা যদি একটু দেখতে পারি যে এই ঢাকা সিটি কর্পোরেশনে প্রতিদিন কি পরিমাণ ময়লা উৎপাদিত হচ্ছে এবং কি ধরনের ময়লা তৈরি হচ্ছে। সো প্রথমে বলেছি যে 5,000 টন বর্জ্য প্রতিদিন ঢাকা সিটি কর্পোরেশনে উৎপাদিত হয়, ঢাকা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে। তার মধ্যে রান্নাঘরের বর্জ্য থাকে, অর্থাৎ এই যে আমরা তরি তরকারি কাটার পরে যে অংশটুকু থাকে বা আমাদের খাওয়া দাওয়ার পরে যে অংশটুকু থাকে, সেটাই থাকে প্রায় 70%, যেটাকে আমরা বলে থাকি যে অর্গানিক বর্জ্য। এর বাইরে থাকে কাগজ, তা প্রায় 10%, পাথর বা সিমেন্ট বা এই ধরনের কনস্ট্রাকশন সেক্টরের যে বর্জ্য সেটা 9%, প্লাস্টিক বর্জ্য 5%, এবং বাকি অন্যান্য বর্জ্য মিলে 6% থাকে। অন্যান্য বর্জ্য বলতে মেডিকেল ওয়েস্ট আছে, ই ওয়েস্ট আছে, মানে ইলেকট্রনিক যে ওয়েস্ট আছে সেগুলো আছে। তো এই যে বর্জ্যটা তার সবচেয়ে বড় যে অংশটা অর্গানিক ওয়েস্ট, যেটা 70%, এই অর্গানিক ওয়েস্ট কিন্তু পুরোটাই রিকভার করা সম্ভব, যেটাকে সম্পূর্ণভাবে বায়োগ্যাস এবং জৈব সারে পরিবর্তন করা সম্ভব। এবং এই দুটারই কিন্তু মার্কেটে খুব ভ্যালু আছে। বায়োগ্যাস, যেটা হচ্ছে আসলে রিফাইন করার মাধ্যমে আমরা প্রাকৃতিক গ্যাসে পরিবর্তন করতে পারি। এবং আমরা জানি যে এই গ্যাস হচ্ছে আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে ন্যাচারাল গ্যাস পাচ্ছি সেটার কিন্তু পরিমাণ দিনকে দিন কমছে এবং আমাদের কিন্তু এলএনজি আমদানি করতে হচ্ছে। তাহলে এই বায়োগ্যাস কিন্তু আমরা যদি ন্যাচারাল গ্যাসে পরিণত করতে পারি, সেটা আমাদের জন্য একটা বড় সোর্স হতে পারে। তার মানে এটা একটা পলিসিগত বিষয়। এটা ছাড়াও যে বর্জ্যটা পড়ে থাকে সেটাকে কিন্তু আমরা জৈব সারে উৎপাদন করতে পারি। আমি জাস্ট একটা তথ্য দিই, এই যে 5,000 টন বর্জ্য প্রতিদিন তৈরি হচ্ছে, তার 70% যদি অর্গানিক ওয়েস্ট হয়ে থাকে, এই ওয়েস্ট থেকে আমরা এক মাসে প্রায় 20,000 টন জৈব সার উৎপাদন করতে পারি, যার বাজার মূল্য কিন্তু প্রতি মাসে 100 কোটি টাকা। আমি আবার বলছি, 100 কোটি টাকা প্রতি মাসে শুধু এই জৈব সার থেকে অর্জন করা সম্ভব। তো সিটি কর্পোরেশন যখন বলে যে বাজেট স্বল্পতার কারণে তারা এই বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারছে না, এটা আসলে আমি বলবো যে সম্পূর্ণভাবেই পরিকল্পনার অভাবের কারণেই পারছে না। আমরা যদি দেখি এই বাংলাদেশেই অন্যান্য সিটি কর্পোরেশন বা পৌরসভা কিন্তু এই ব্যাপারে অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। যেমন যশোর পৌরসভা, তারা এবছর থেকে একটা নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে, যেখানে তারা প্রতিদিন 40 টন বর্জ্য কনভার্ট করছে, সেখান থেকে তারা বায়োগ্যাস তৈরি করছে, সেই বায়োগ্যাস থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করছে, সেখান থেকে জৈব সার তৈরি করছে, সেখান থেকে অন্যান্য কাগজ বা রিকভার করা যায় প্লাস্টিক যেগুলো আছে সেগুলোকে রিকভার করে রিসাইকেল করে অন্যান্য সেক্টরে তারা ব্যবহার করছে। অর্থাৎ পরিকল্পনা এবং উদ্যোগ নেওয়ার মাধ্যমে কিন্তু যে আবর্জনা বা যে সমস্যাটা আমরা এখন দেখছি সেটা কিন্তু অনেকাংশেই সমাধান করা সম্ভব। এর সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে আমরা বলে থাকছি যে এটা আবর্জনা বা এটা ওয়েস্ট, কিন্তু আমি মনে করি এটা আসলে আবর্জনা না, এটা একটা শক্তির উৎস। এটা কিন্তু আমাদের জন্য একটা অর্থের উৎস হতে পারে। ইন ওয়েস্ট উই ট্রাস্ট, এটা আমরা প্রফেশনালরা মনে করি। তো পরিকল্পনা এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এই যে ঢাকা শহরের অন্যতম প্রধান যে সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা, এটা সম্পূর্ণভাবেই সমাধান করা সম্ভব। ধন্যবাদ নিলয়কে। এবং নিলয়ের আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে আসলে আবর্জনাই সম্পদ হয়ে উঠতে পারে, এবং যেই সম্পদের মধ্য দিয়ে আসলে অর্থ সংকটও কাটিয়ে ওঠা যায়, এবং মাসে 100 কোটি টাকা। হ্যাঁ, আমি জাস্ট একটা লাইন অ্যাড করি, যে আমরা কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি মাসে 450 কোটি টাকার এখানে বর্জ্য সংগ্রহ বাবদ প্রাইভেট যে কোম্পানিগুলো তারা অর্জন করছে। অথচ আমি গতকাল ঢাকা সিটি কর্পোরেশন উত্তরে বাজেট দেখলাম, তারা বর্জ্য ব্যবস্থাপনা বাবদ বরাদ্দ রেখেছে শুধুমাত্র 126 কোটি টাকা পুরো বছরের জন্য।
অর্থাৎ আপনি চিন্তা করেন একটু তাদের যে বরাদ্দ আছে এবং তারা যে অর্থটা অর্জন করতে পারবে তার মধ্যে আসলে কতটুকু ফারাক আছে। বছরে 1200 কোটি টাকা শুধুমাত্র জৈব সার থেকেই অর্জন করা সম্ভব, সেখানে তারা মাত্র 126 কোটি টাকা দিচ্ছে এবং যে ব্যবস্থাপনা আছে তাতে কেউই খুশি না। তার চেয়ে এক্সট্রা টাকা দিয়েও নাগরিকরা কিন্তু তাদের যে এটা প্রাপ্য সে সুবিধাটা পাচ্ছে না। আমরা আবার ফিরে আসবো এই আলোচনায়। তো আমাদের সাথে নগর পরিকল্পনাবিদ আছেন আদিল ভাই। আমরা একটু আদিল ভাইয়ের কাছে যাই। বিশেষ করে এই মুহূর্তে খুবই আলোচিত বিষয় হচ্ছে এসডিজি এবং এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন, যেটাকে আমরা অন্তর্ভুক্তিমূলক নগর ও জনবসতি গড়বার কথা বলি, এবং সেই লক্ষ্যে আসলে সিটি কর্পোরেশনের জন্য করণীয় কি, এটা যদি আপনি আমাদের একটু সংক্ষেপে বলতেন। আমরা আবারও ফিরে আসবো এই আলোচনায়, কিন্তু এই মুহূর্তে আমরা একটু শুনতে চাই, বিশেষ করে এসডিজি যেহেতু অনেক আলোচিত বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ তানজিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদের সাথে যারা সহ-আলোচক আছেন সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা এবং বছর সালাম। আপনি খুবই সুন্দর একটি পয়েন্ট তুলে ধরেছেন যে এসডিজি, যেটা আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যে গোলের গোল 11-এ বলা হচ্ছে যে আমাদের অন্তর্ভুক্তিমূলক শহর এবং জনবসতি তৈরি করতে হবে। এখন অন্তর্ভুক্তিমূলক শহর এবং জনবসতি বলতে আমরা যেটা বুঝি যে আসলে এই শহরে যারা আছেন সবাই শহরের অংশ, এবং আমরা কাউকে ফেলে রেখে শহরের নির্দিষ্ট কোনো একটা এলাকা কিংবা নির্দিষ্ট কোনো একটা জনগোষ্ঠীকে উন্নয়নের মাধ্যমে পুরো শহরের উন্নয়ন করা যাবে না। আমাদেরকে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যেতে হবে, কাউকে পিছিয়ে রাখা যাবে না। এই বাস্তবতায় আমাদের সিটি কর্পোরেশন, যে সিটি কর্পোরেশন হচ্ছে আমাদের আমাদের নাগরিকদের প্রধানতম আস্থার জায়গা, যারা আমরা মনে করি সিটি কর্পোরেশন আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে শাসিত, এবং সেই শাসনের জায়গায় তারা সবসময় জনগণের দেখভালের বিষয়টা দেখবে, জনগণ সকল ধরনের নাগরিক সেবা পায় সেই বিষয়টা দেখবে। আমাদের আলোচনাতে অলরেডি উঠে আসলো একটা বিষয়, যেটা বর্জ্য ব্যবস্থাপনায় কি পরিমাণ টাকা পয়সার লেনদেন এবং কেন আমরা বর্জ্য ব্যবস্থাপনায় 100 টাকা করে দিব বা দিব না, বা একই সেবার কেন দুই জায়গাতে টাকা দিব। একটা হচ্ছে যে আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কেন সিটি কর্পোরেশনের ট্যাক্স দেওয়ার পরেও আবার অন্য একটা বেসরকারি সংস্থা টাকা দিচ্ছি। এখন আমরা যে কথাটা বলছিলাম, সিটি কর্পোরেশন হচ্ছে স্থানীয় একটা সংস্থা যারা কি করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের, স্থানীয় জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করে, এবং সেখানে তারা এনশিওর করে যেন স্থানীয় জনগণ সর্বোচ্চ সুবিধাটা পায়। আলোচ্য উদাহরণটাতে আমরা দেখছি যে সিটি কর্পোরেশন যখন সিদ্ধান্তটা নিচ্ছে, সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কিন্তু স্থানীয় জনগণের অংশগ্রহণ নেই। স্থানীয় জনগণের অংশগ্রহণ না থাকার কারণে এই ধরনের শুধুমাত্র এই ধরনের সেবা না, সিটি কর্পোরেশনের যে কোনো ধরনের সেবার যে পরিকল্পনা এবং একই সাথে যে সেবার যে ব্যবস্থাপনা কিংবা সেবা প্রদানের ক্ষেত্রে আমরা যে পরিমাণ টাকা দিয়ে থাকি সিটি কর্পোরেশনকে, কোনো পর্যায়ে কিন্তু স্থানীয় জনগণ নেই। আমরা দেখছি শুধুমাত্র হয়তো 5 বছর পর পর একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে আমরা একজন জনপ্রতিনিধি হিসেবে মেয়রকে ঠিক করে রাখি, আর আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদেরকে মনোনীত করি। কিন্তু এই ওয়ার্ড কাউন্সিলররা নির্বাচিত হওয়ার পরে পরবর্তী 5 বছরে ওয়ার্ডের দেখভাল করা বা ওয়ার্ডের যে কোনো ভালো মন্দ সিদ্ধান্ত কিংবা সিটি কর্পোরেশনের কোনো বড় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু জনগণের কাছে মতামত দিতে আসেন না, এবং একই সাথে মতামত গ্রহণ প্রক্রিয়ার কোনো ধরনের স্ট্রাকচার, কোনো ফরম্যাট নেই। আমরা যারা সবাইকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে যে পৌরসভাগুলো আছে সেই পৌরসভাতে কিন্তু তাদের একটা ওয়ার্ড লেভেল কোঅর্ডিনেশন কমিটি বা ডব্লিউএসসিসি, টাউন লেভেলের টিএল থেকে এই ধরনের কমিটির অস্তিত্ব আছে। এই ধরনের কমিটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আছে, যে ধরনের কমিটিতে স্থানীয় জনগণের বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ অংশ নিতে পারে। তো যখন যে কোনো সেবা বা যে কোনো পরিকল্পনার তৈরির প্রেক্ষিতে যখন স্থানীয় জনগণ মত দিতে পারে, তখন কিন্তু সার্বিক যে ডায়ালগ, যেটা আমরা বলি যে প্ল্যানিং উইথ পিপলস পার্টিসিপেশন ইন প্ল্যানিং প্রসেস, এই প্রসেসটা যদি ঠিক থাকে তখন আলটিমেট সিদ্ধান্তটা কিন্তু মোটামুটি অর্থ জনকল্যাণমূলক হয়। আর যখন এই ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ না করা হয়, তখন যে কোনো ধরনের সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তটা কিন্তু যে সিটি কর্পোরেশনের যে ব্রডার স্পেকট্রামে যত ধরনের মানুষ থাকে, সেই মানুষের মধ্যে আপনি উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সকল ধরনের মানুষের জন্য কিন্তু সেই সিদ্ধান্তটা জনবান্ধব হয় না। আমরা যদি শুধুমাত্র এই বর্জ্য ব্যবস্থাপনা যে টাকার অঙ্কটার কথা বলা হলো, আমরা জানি একটা সিটি কর্পোরেশনের যে পরিমাণ ভেরিয়েশন আছে ওয়ার্ডের মধ্যে, সেখানে দেখা যাবে যে কোনো ওয়ার্ডে হয়তো কোনো কারো কাছে 100 টাকা কোনো টাকাই না,
আবার কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা একটা পরিবারকে দেওয়া সেটা অনেক বড় একটা বাড়ে। এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা কিন্তু সিটি কর্পোরেশনের মধ্যে বা যে কোনো একটা সিটি এরিয়াতে থাকে। এই জন্য যখন আমরা পরিকল্পনা করবো একটা সিটি কর্পোরেশন, যদি আমরা মনে করি যে সবাই একই স্কেলে থাকেন, হ্যাঁ, এবং এই 100 টাকাটা সবার জন্য বার্ডেন হবে না, এই ধরনের যে ধারণা, এই ধারণাটা তৈরি হয় যখন জনগণের সাথে সিটি কর্পোরেশনের গুরুত্ব তৈরি হয়। আমরা মনে করি সিটি কর্পোরেশনের যে সাধারণ মানুষজন আছে, এই মানুষজন যদি ওয়ার্ড ভিত্তিক তাদের মতামত দিতে পারতো, সেই মতামতের প্রতিফলন যদি তাদের ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে করে যখন সিটি কর্পোরেশন স্ট্যান্ডিং কমিটিতে যেত বা যেখানে মেয়ররা প্রিসাইড করেন সেখানে মতামতটা যেত, তাহলে এই ইনফরমেশনের ফ্লোটা থাকলে কিন্তু আমরা নিশ্চিত যে যে সিদ্ধান্তটা হতো সেটা জনকল্যাণ হতো। কিন্তু এখনকার বাস্তবতায় সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিংবা এই যে সিটি কর্পোরেশনের যে বাজেটের কথাটা আসবে, বাজেটের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনে কিন্তু এলাকা ভিত্তিক কোনো ধরনের বরাদ্দের চিত্রটা আমরা পাই না। আমরা পরিকল্পনাবিদদের দীর্ঘদিন ধরে মেয়রদের কিছু দাবি করে আসছি, আমাদের যখন সিটি কর্পোরেশন গুলোর বাজেট হবে যেন ওয়ার্ডের ম্যাপিংটা থাকে, কোন ওয়ার্ডে আমরা কি পরিমাণ খরচ করছি, কোন ওয়ার্ডে কি ধরনের পরিকল্পনা নিচ্ছি, অবকাঠামোগত পরিকল্পনা কিরকম হচ্ছে, সেই ওয়ার্ডের প্ল্যানটা কোথায়। এই প্ল্যানগুলো যখন অনুপস্থিত থাকে, সেই প্ল্যানের বিপরীতে যখন আমরা বাজেটটা বরাদ্দ দিতে পারি না, তখন কিন্তু পুরো সেবা প্রক্রিয়াতে আমরা যে বলছি যে এসডিজিতে অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা, যেখানে কেউ বাদ যাবে না, কোনো ওয়ার্ড বাদ যাবে না, কোনো ইনকাম গ্রুপ বাদ যাবে না, সেই যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা কিন্তু তৈরি হচ্ছে না। আমরা কিন্তু জাতি হিসেবে আমরা এসডিজিতে সিগনেচারি বা পৃথিবীর যতগুলো আরবান রিলেটেড যে আমাদের যে বড় বড় চিঠি আছে সেগুলো আমরা সাইন করেছি, কিন্তু আমাদের যে নগর পরিকল্পনার যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু এখনো সবাইকে নিয়ে যে নগরটা, যে নগরটা সকলের হবে, সেই নগরে যখন আপনি একটা যদি রিলেটিভলি পিছিয়ে পড়া একটা ওয়ার্ড, সেই এলাকাতে যেন গণপরিষদের ব্যবস্থা থাকে, আবার ঠিক তেমনি যে এলাকাটা রিলেটিভলি উঁচু এলাকা, উচ্চবিত্তের এলাকা, সেই এলাকাতে যেন গণপরিষদ থাকে। যে এলাকাটা আমাদের পিছিয়ে পড়া এলাকা, সেই এলাকাতে যেন নাগরিকরা যেন কোয়ালিটি ওয়াটার সাপ্লাই পায় এবং সেই এলাকার জন্য জলাবদ্ধতা না থাকে। ঠিক তেমনি এই যে বিন্যাস, নাগরিক সেবা যে যত ধরনের টাইপোলজি আছে, সব ধরনের টাইপোলজিতে যেন আমরা সমানভাবে সকল এলাকার জন্য নাগরিক সেবা, যেটাকে আমাদের বেসিক সেবাগুলো, সেটা যেন নিশ্চিত করতে পারি। এই যে পরিকল্পনার যে কাঠামোটা সিটি কর্পোরেশনে, কিন্তু সেই কাঠামোটা আমরা উপরের দিকে যদি আমরা বলি যে ওয়ার্ড ভিত্তিগত ওয়ার্ড কাউন্সিলর আছে, কিন্তু ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে প্রকৃত অর্থে ওয়ার্ডের যে প্রকৃত চিত্রগুলো, সাধারণ মানুষের যে প্রকৃত যে চাহিদাগুলো, সেটা কিন্তু সঠিকভাবে পরিকল্পনার মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনাটা হচ্ছে না এবং ওয়ার্ডের মাধ্যমে বাজেটের বরাদ্দটা উঠতে পারছে না। তার পরিস্থিতিতে সামগ্রিকভাবে আমরা নগর পরিকল্পনা বিদ্যা ঢাকার দুই সিটি মেয়রকে আমরা কিন্তু জোরালো ভাবে দাবি জানিয়ে এসেছি, ওনারা যেন ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা না করে, ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা যেন এনশিওর করেন এবং শুধুমাত্র বিচ্ছিন্ন বড় বড় যে একটা মেগা প্রজেক্ট দিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের উন্নয়নকে বিচার না করে, ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা এবং ওয়ার্ডের সকল ধরনের সেবার যে কোয়ালিটি যে অ্যাসেসমেন্ট, তার মাধ্যমে কিন্তু সেবাটা তৈরি করতে হবে। আমাদের নগর পরিকল্পনাবিদদের এই দাবিটাই কিন্তু আমরা সিটি কর্পোরেশনের দুইটা মেয়রের কাছে আমরা পৌঁছেছি। এখন মেয়ররা কিভাবে ডেলিভার করেন না, যেহেতু দায়িত্ব এসেছে, এটা আমরা আগ্রহের সাথে অপেক্ষা করছি তাদের ডেলিভারিটা কিভাবে যেন সকল এলাকার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা, যেখানে নাগরিক সেবার গুণগত মান এবং কোয়ান্টিটি যেন সঠিকভাবে হয়। ধন্যবাদ আপনাকে। এবং এটা খুবই জরুরি একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে আসলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা। এবং আমি আবার একটু মিজান ভাইয়ের কাছে ফিরতে চাই, এবং বিশেষ করে একটা বিষয় নিয়ে নাগরিকদের পক্ষ থেকে অনেক কনফিউশন আছে, অনেক দ্বিধা আছে এবং অনেক অজানাও আছে। এবং বিশেষ করে কর দেওয়ার ক্ষেত্রে আমরা যখন সিটি কর্পোরেশনকে কর দিই, কর দেওয়ার পর যে রিসিপ্টটা পাই, সেই রিসিটে যে বর্ণনাটা থাকে যে আমি আসলে কি খাতে কি কর দিলাম, সেটা নিয়ে আসলে উনার যদি অভিজ্ঞতাটা, শুধু উনার না, আসলে আমাদের সাধারণ মানুষের অভিজ্ঞতাটা আমরা উনার মুখে একটু শুনতে চাই। এবং এটাও একটা খুব আলোচনার বিষয় যে সেখানে খুব স্পষ্ট করে অনেক কিছুই থাকে না, এবং সেই অস্পষ্টতা একটা কিন্তু অনাস্থারও জন্ম দেয়। তো সেটা একটু আমরা যদি শুনি মিজান ভাইয়ের মুখ থেকে। মিজান ভাই। এই এই ঘটনা যখন ঘটছে তখন আমরা সিটি কর্পোরেশন ট্যাক্সের বিষয়টা খেয়াল করলাম এবং অনেকের সাথে কথা বলার চেষ্টা করলাম। অনেকে বলছে ভাই ময়লার তো ট্যাক্স আমরা দেই না, এটা বোধহয় সিটি কর্পোরেশন রেটে অন্য কিছু দেই। আমি বললো কেন, ময়লার কথা তো কোথাও লেখা নাই। পরে এটা আমি অনেকের সাথে আলাপ করলাম, অনেকে বলে হ্যাঁ আমরা দেই, কিন্তু আমি বলছি কোথাও দেন, কোনো কাগজপত্র আছে? কয়েকদিন আমাকে ট্যাক্সের কাগজ দেখালো, দেখেন কোথাও ময়লার কথা লেখা নাই। আজকে আমরা বলা হয় যে বাংলাদেশ হচ্ছে ভাষা আন্দোলনের দেশ, স্বাধীনতার 50 বছরই করবো, সেইখানে ওখানে এক জায়গায় লেখা যায় কনজারভেসি, তারপর কনজারভেসির পুরো বানান, এর অর্থ এই নিয়ে অনেক রকম বিভ্রান্তি আছে।
এই যদি হয় একটা অবস্থা, এবং মানুষ যখন জানে না। আর একটু আগে আদিল ভাই যে কথা বললো, নগর পরিকল্পনার যে জবাবদিহিতা, কাউন্সিলর অফিসের সাথে মানুষের সাথে যোগাযোগ, আমরা তো বিষয়টা যে খাঁটি বাংলায় বলি যে ভাঙ্গা হারিকেন দিয়ে আমরা কাউন্সিলরদের খুঁজে পাই না। তাদের সাথে এই যে আজকে কতদিন যাবত এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, কোথায় ওইভাবে যে আমরা কথা বলছি, নানাভাবে তারা জানছে, কিন্তু মানুষকে ডাকবে বা যারা নিয়ে প্রশ্ন তুলছে তাদেরকে উত্তর দেবে, সমাধান করবে, এমন না। বরঞ্চ এখানে অন্য কিছু হয়, ম্যানেজ করার চেষ্টা করা হয়, কোথাও কোথাও ডর ভয় দেখানো হয়, কোথাও কোথাও মামলার ভয় দেখানোর প্রস্তুতি ভয় দেখানো হয় এবং প্রস্তুতি নেওয়া হয়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এইখানে যে সিটি কর্পোরেশনের ময়লার বাবদ যে একটা আমরা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, সেটা তো পরিষ্কার হতে হবে প্রথমত মানুষের কাছে। মানুষ তো পরিষ্কারই না, তাহলে এতদিন ধরে আপনার কি শাসন করলেন, কি আপনার এত লোকবল, এত মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের সাথে কি সেবাটা দিলেন? দ্বিতীয়ত, যে এই যে আমরা এখন যে কথাটা আসছে টাকার বিনিময়ে ময়লা ফেলা, এটা তো ঢাকা, আমরা এর মধ্যে খোঁজ খবর নিলাম যে চট্টগ্রাম এবং রাজশাহী চট্টগ্রাম যদি পারে মানুষের ট্যাক্সের ভেতরের পয়সা দিয়েই সিটি কর্পোরেশন তার ময়লা বাসা বাসা থেকে ময়লা নিয়ে যেতে, তার ঢাকার সিটি কর্পোরেশন কেন পারবে না? ঢাকা সিটি কর্পোরেশন কি ওনাদের চাইতে কমায়? এই প্রশ্নগুলো আমার জানতে হবে। আমরা যেই টাকা দিচ্ছি ময়লা ফেলা বাবদ কর হিসেবে, সেটাতে হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমাদেরকে জানতে হবে। সেটা কোন রকম জবাব দিতে নাই, স্বচ্ছতা নাই, কিছু নাই। একটা নতুন করে চাপা দিলে এবং অসম্মানজনক, অমর্যাদাজনক ভাবে মানুষকে চাপা দেওয়া হচ্ছে। এটা তো কোনোভাবে হতে পারে না। এই জন্য আমাদের প্রথম যে কথা, যে এই দেওয়া আগে যে দেওয়ার ট্যাক্স, যে আমরা ট্যাক্সের মধ্যে যে ময়লার পয়সাটা দেই, টাকাটা দেই, সেই টাকাটা কি হচ্ছে না হচ্ছে সেটা আগে আমাদের জানাতে হবে। তারপরে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষকে দিবে কি দিবে না সেটা পরের সিদ্ধান্ত, কিন্তু আগে কোনোভাবে সিটি কর্পোরেশন চাপাতে পারে না। আর জাহিদ ভাই যে কথা বললো যে এইগুলো নিয়ে সিটি কর্পোরেশন আইন হয়েছে, আইন যে যখন হয়ে তখন তো আমিও তো জানি না এবং বহু মানুষ জানে না, এবং সেই আইনটা হয়েছে 2009 সালে। আমরা তখনকার পরিস্থিতি জানি যে তখনকার পরিস্থিতি দেশে কি ছিল। তো এমন নাগরিকদের সম্মতিহীন ভাবে একটা আইন পাস করে যাবে, সেটা মানুষের একটা সময় গিয়ে মানুষ চাপায় দেবে, এটা তো একটা একটা দেশের সভ্য একটা প্রতিষ্ঠানের এই কাজটা হতে পারে না। তাই এই পুরো প্রক্রিয়াটা মানুষের সাথে আলাপ আলোচনা না করে কোনোভাবেই মানুষের এই টাকা তো নেওয়া তো যাবেই না। আর একটা ঘটনা হচ্ছে এখন নানা কৌশলে মানুষকে জিম্মি করা হচ্ছে যে তারা ময়লা নেবে না, তারা জোর করে কৌশল নিচ্ছে যে ময়লা না নিলে একসময় তারা বাধ্য হবে যে মানুষের যে ভাই টাকা নেন, প্রয়োজনে ময়লাটা নেন। মানুষ ময়লা বাসা কতদিন রাখা যায়? একদিন দুই দিন। তো এই নানা প্রক্রিয়ায় মানুষকে বাধ্য করা হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যে এই মানুষকে পুরোপুরি না জানিয়ে এবং মানুষের সম্মতি না নিয়ে এই মানুষকে জিম্মি করে যে অবস্থা করছে সিটি কর্পোরেশনের, নিন্দাজনক, ধিক্কার পাওয়ার অবস্থায়। এটা দ্রুত সিটি কর্পোরেশন এই অবস্থা থেকে ফিরে আসবে এবং মানুষের ময়লা যথাযথভাবে নেওয়ার ব্যবস্থা করবে। তারপর এই নেয়ার প্রাককালে এই সময়টা মানুষের সাথে যথাযথ প্রক্রিয়ায় তার সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মিজান ভাই। আমি একটু অ্যাডভোকেট জাহিদ ইকবালের কাছে যেতে চাই এখন মিজান ভাইয়ের আলাপ প্রসঙ্গে। অ্যাডভোকেট জাহিদ ইকবাল, যেটা আলোচনার মধ্যে আসলো এবং দেখা গেল যে আমরা ট্যাক্সের রিসিপ্টটা, সেই রিসিপ্টটা খুব স্পষ্ট না, এবং ময়লা যেটা ফেলার জন্য যে টাকাটা নির্ধারণ করা হচ্ছে তাকে কনজারভেন্সি রেট বলা হচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে যে একদিকে আমি ময়লা ফেলার জন্য এই যে কনজারভেন্সি যে ট্যাক্সের আওতায় আমি ট্যাক্স দিচ্ছি, আবার 100 টাকা করে দিচ্ছি, যে আমার তো আসলে ডবল ট্যাক্সিং হচ্ছে। এইটার জন্য আমার প্রতিকার কি? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমার সিটি কর্পোরেশনের সাথে জনমানুষের যে অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক, সেই সম্পর্কের জন্য খুব জরুরি হচ্ছে তথ্যের স্পষ্টতা এবং তথ্যের প্রবাহ। সেই ক্ষেত্রে 2009-এর যে আইনটা আমাদের আসলে সেই তথ্যের নিশ্চিত করার জন্য, আমি কোনো তথ্য জানতে চাইলে সিটি কর্পোরেশনের আইনগত বাধ্যতা কি আছে সেটা একটু যদি আমাদের জানান। ধন্যবাদ তানজিম আপনাকে। যে কথা, প্রথম কথা সেটি হলো যে ট্যাক্সেশনের জায়গাটাতে একটা ডবল ট্যাক্সেশন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার জায়গাটিতে, এটা দেখছি আমরা এখন। ডবল ট্যাক্সেশনের জায়গাটি থেকে সিটি কর্পোরেশনকে খেয়াল করতে হবে, যে কারণ হলো পরে যে 100 টাকা বাড়ি প্রতি দেওয়া হবে, যেটা এখানে দেখা যাচ্ছে বা যে ঘোষণাটির আইন দিয়েছে, মানে এই যে কথাটি আসছে আর এইটাকে যেটা করতে হবে সেটা হলো যে এই মানে ট্যাক্সেশনের আওতায় আনতে হবে। কারণ একটা ট্যাক্স কনভার্সেন্সি হিসাবে কিন্তু মূল ট্যাক্সের সাথে যাচ্ছে, আবার একটা বাড়তি 100 টাকার ব্যবস্থা হচ্ছে। এই দুটোর মধ্যে আসলে কি সম্পর্ক? এবং এই দুটো কারণ হলো আইন অনুসারে সিটি কর্পোরেশনের ট্যাক্সেশনের ক্ষমতা আছে,
এটা হচ্ছে প্রথম কথা। সেটা ভালো মন্দ আইনটা কিরকম সেটা একটা আলাদা তর্ক, কিন্তু আইন তাকে এম্পাওয়ার করছে ট্যাক্সেশনের জন্য। এখন ওই যে কথা আমি শুরুতে বলছিলাম যে প্রশ্ন হলো আইন না, কিন্তু প্রশ্ন হলো যে আপনি আইনটাকে কিভাবে নাগরিকের সঙ্গে ডিল করবেন, মানে নাগরিকের সঙ্গে যখন আপনি আসবেন আচরণগতভাবে আপনি কিরকম ভাবে করবেন ব্যাপারটা, সেটা কিন্তু আইনের থেকে বিষয় হলো যে আপনি কিভাবে আসছেন সেটা। এই জায়গাটা খেয়াল করার দরকার আছে। ল তো আছে, ল থাকবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য ল থাকবে, কারণ ল না থাকলে তো কাজ করতে পারবে না। কিন্তু লটা প্রয়োগের সময় আপনি আসলে কি ধরনের বিহেভ করছেন সেটা হচ্ছে জায়গাটা। এখন এখানে একটা ডাবল ট্যাক্সেশনের মতো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে বা প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের উচিত হবে এটা ক্লিয়ার করা। কারণ হলো তাদের যে কর আরোপের ক্ষমতা আছে, সেই কর আরোপের ক্ষমতার মধ্যে যেন এটা ডাবল ট্যাক্সেশনের মতো পরিস্থিতি তৈরি না হয়। কারণ হলো দুভাবে একই ট্যাক্স দুইবার নেওয়া যাচ্ছে, সেটা কিন্তু ল এর দিক থেকে একটা জটিলতা তৈরি করতে পারে ভবিষ্যতে। কারণ ওই যে 100 টাকার কথা যেটা বর্জ্য ব্যবস্থাপনার জন্য এখন আমি যে যারা আউটসোর্সিং এ আসছেন বা এদেরকে দিব, এটা আমি কিভাবে দিব সেটা ক্লারিফাই করে দেওয়া উচিত হবে সিটি কর্পোরেশনকে। এটা হচ্ছে একটা জায়গা। তাদের যদিও ট্যাক্সেশনের ক্ষমতা আছে, কিন্তু ট্যাক্সেশনের ক্ষমতা তো আসলে আনফেটার্ড ক্ষমতা না, মানে যে কোনো ভাবেই যে কোনো কায়দায় করে ফেললাম এরকম না, কিন্তু এটা একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে তাদেরকে আসতে হবে। সুতরাং তারা জনগণের প্রতিষ্ঠান হিসাবে তাদের দায়িত্ব হলো জনগণকে এটা অবহিত করা বা জনগণকে এই বিষয় প্রক্রিয়াটার মধ্যে নিয়ে আসা, যে আগে ওইখানে যে ট্যাক্সটা দিচ্ছেন সেটা এবং এইখানে যে 100 টাকা দিচ্ছেন এইগুলো বেসিক্যালি এইভাবে দিচ্ছেন, অর্থাৎ ক্লারিফাই করা বা দুটোকে সমন্বয় করা এবং সেটা কতখানি কমিয়ে আনা যায় বা আদৌ না নিলে হয় কিনা এই বিষয়গুলো আসলে ভেবে দেখা দরকার। আইনের যেটা আছে সেটার মধ্যেও তারা এটা করতে পারবেন, এটা হচ্ছে একটা জায়গা। আর অন্যদিকে যেটা সেটা হচ্ছে প্রতিকারের জন্য তো প্রথম কথা হলো যে সিটি কর্পোরেশনের সাথে নাগরিক সমাজ কথা বলতে পারেন। আর এর বাইরে ল এর ভায়োলেশন হলে তাদের নানান রকম আইনগত প্রক্রিয়া আছে, উচ্চ আদালত আছে, সর্বশেষ রিসোর্ট হিসাবে তারা সাংবিধানিক অধিকারের জন্য উচ্চ আদালতে যেতে পারেন। এই প্রক্রিয়াটা তো তাদের সামনে আছেই যদি দেখা যায় যে ল ভায়োলেট করছে। আর তথ্যের কথা যদি ল ভায়োলেট বলছে, আমি বলছি যে যদি এমন দেখা যায় যে বেসিক্যালি যে আইনটা যেভাবে আছে তারা প্রয়োগের ক্ষেত্রে যে সেখানে অস্বচ্ছতা অথবা ঠিক মতো প্রয়োগ হচ্ছে না, সেক্ষেত্রে নাগরিকদের তো আইনগত ব্যবস্থা নেওয়ার বা আপনার আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে। এটা সবসময় থাকবে, এটা সংবিধান পারমিট করছে নাগরিকদের। আর দ্বিতীয়ত যে কথাটি আসলে তথ্যের বিষয়টি, যে নাগরিক যদি মনে করেন কোনো বিশেষ তথ্য বা কিছু তথ্য তারা চান, এটির জন্য আসলে এই সিটি কর্পোরেশনের 2009-এর আইনটি দরকার নেই। এটা আমাদের একদম তথ্য অধিকার আইন আছে এবং তথ্য অধিকার আইনের ভিত্তিতে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের কাছেই একজন নাগরিক ক্লাসিফাইড তথ্য ছাড়া, যেটা রাষ্ট্রের নিরাপত্তার সাথে সম্পৃক্ত, সেটা ছাড়া অন্য যে কোনো তথ্যই চাইতে পারেন এবং এই তথ্য চাইলে ওই আইন অনুসারে এই তথ্য কিন্তু সরবরাহ করতেই হবে। সুতরাং তথ্য অধিকার আইনের বিষয়টিও এখানে চলে আসছে। যদি কেউ মনে করেন কোনো বিশেষ তথ্য বা নাগরিক মনে করেন যে তার তথ্য কোনো বিষয়ে তারা কথা বলতে চান বা কোনো তথ্য দেখতে চান বা তাদের কোনো তথ্যের দরকার আছে, তাহলে এটি তাদের অধিকারের মধ্যে পড়ে, সেটি তারা পাবেন, সেটির জন্য উপযুক্ত আইন আছে। আমি যতদূর দেখলাম, মানে আমাদের যে 2009-এর আইনটা আছে সিটি কর্পোরেশন, সেই আইনের 110 ধারায় কিন্তু এটা কিন্তু নিশ্চিত করা হয়েছে যে তারা তথ্য দিতে বাধ্য থাকে। কোনো নাগরিক কারণ হলো যে আমাদের তথ্য অধিকার আইনই তো আছে একটা, তথ্য দিতে বাধ্য, এবং সেটা 2009 সালের আইনেও সন্নিবেশিত করা হয়েছে। জি মানে এই তথ্য অধিকার আইনটা, হ্যাঁ, ওটা থাকতেই হবে। জি ধন্যবাদ। আমরা আবার ফিরে আসবো অন্য আলোচনা। আমি আবার একটু নিলয়ের কাছে ফিরে যেতে চাই, প্রকৌশলী নিলয় দাস, তার কাছে ফিরে যেতে চাই। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হলো এবং আমরা সবাই কম বেশি এটাই আলোচনা করলাম। এখন আমি একটু জানতে চাই যে এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অন্য দেশের সিটি কর্পোরেশনের অভিজ্ঞতাটা কি। বিশেষ করে আপনি যেই সম্ভাবনার কথা বললেন এবং বর্জ্যই সম্পদ হয়ে উঠতে পারে, সেই সম্ভাবনার আলোকে অন্য দেশের যদি অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করতে। আচ্ছা, আমার নিজের সুযোগ হয়েছে দুইটা দেশের বর্জ্য ব্যবস্থাপনা খুব কাছে থেকে দেখার। একটা হচ্ছে আমেরিকায় এবং জার্মানিতে। তো জার্মানির যে শহরটাতে আমি গিয়েছিলাম, ওরা হচ্ছে এই যে মিউনিসিপাল ওয়েস্ট, সেই ওয়েস্ট থেকে বায়োগ্যাস এবং জৈব সার তৈরি করছে এবং সেই বায়োগ্যাসকে রিফাইন করে তারা কিন্তু ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিচ্ছে এবং সেটা খুবই হাই কোয়ালিটির গ্যাস এবং সেখান থেকে তারা আসলে
ইনকাম করছেন, রেভিনিউ জেনারেট করছেন। আর আমেরিকার যে শহরটাতে আমি গিয়েছিলাম ওটার যে কর্পোরেশন ছিল, তারা হচ্ছে এই বর্জ্য থেকে আসলে বর্জ্যটাকে পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপন্ন করে, এবং সেই বিদ্যুৎ দিয়ে কিন্তু তারা শহরেই সেটা আবার সাপ্লাই করছেন। অর্থাৎ শহরের যে বাসিন্দারা আছে তাদেরকে কিন্তু সাবসিডাইজড একটা প্রাইসে তারা সেটা সাপ্লাই করছেন। অর্থাৎ আমি আমার আগের আলোচনাতেও যেটা বলছিলাম যে যদি আসলে পরিকল্পনা করা যায় তাহলে কিন্তু কোনো প্রকার অতিরিক্ত অর্থ না নিয়ে এই বর্জ্য থেকেই নাগরিকদেরকে আবার সেবাটা প্রয়োগ করা সম্ভব। আমরা যদি দেখি যে কয়েকদিন আগেও পেপারে এসেছিল যে সুইডেনে তারা যে এই যে বর্জ্য থেকে তারা বিদ্যুৎ উৎপন্ন করে, তারা তাদের বর্জ্য সংগ্রহের পদ্ধতিটা এতই এফিশিয়েন্ট যে তাদের আসলে সব ধরনের বর্জ্যকেই তারা কালেক্ট করছে এবং সেটাকে সম্পদে পরিণত করছে। কিন্তু যেহেতু তাদের জনসংখ্যা কম, সেহেতু তারা আসলে অতিরিক্ত বর্জ্য পাচ্ছে না, যেটাকে তারা আরো সম্পদে পরিণত করতে পারবে। এবং তারা কিন্তু অন্যান্য দেশ থেকে এই বর্জ্য আমদানি করছে। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে যেটাকে আমরা বর্জ্য বলে ফেলে দিচ্ছি সেটাই কিন্তু একটা দেশ আমদানি করছে, এবং সেই দেশ কিন্তু উন্নত দেশের কাতারে একদম প্রথম সারিতে আছে। আমরা যদি দেখি যে ঢাকা শহরে আমরা প্রায় আতঙ্কে থাকি যে এই মশা বেড়ে গেল, এই ডেঙ্গু বেড়ে গেল, তখন একটা হাই হাই রব উঠে। কিন্তু এই বর্জ্যগুলো যদি আমরা যত্রতত্র ফেলে না রাখি, আমরা যদি এগুলোকে পরিপূর্ণভাবে সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু আমাদের শুধু এই যে বর্জ্য সম্পর্কিত সমস্যা না, আমাদের জনস্বাস্থ্য সম্পর্কিত সমস্যা, আমাদের অনেক রোগ জীবাণু আমরা কমিয়ে আনতে পারবো, আমাদের জলাবদ্ধতার জনিত যে সমস্যা সেগুলো আমরা কমিয়ে আনতে পারবো। আমরা বিশ্বের অন্যান্য দেশগুলোও কিন্তু এভাবেই করেছে, তারা তাদের নাগরিকদেরকে সম্পৃক্ত করেছে, তাদের মতামত নিয়েছে, প্রত্যেকটা দেশের পরিস্থিতি অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী তারা এই সমাধানগুলো বের করেছে, এবং সেটা কিন্তু সাস্টেনেবল একটা সমাধানে পরিণত হয়েছে। আমাদের জনগণকে যদি সম্পৃক্ত না করি, যেমন আমরা বলি কি যে আমরা যে কালচারে আমরা বড় হয়েছি, আমরা কিছু বিস্কুট খেলাম, প্যাকেটটা আমরা রাস্তায় ফেলে দিলাম, আমরা চিপসের প্যাকেট নালায় ফেলে দিলাম। তাহলে এই ব্যাপারটা নিয়ে আসলে নাগরিকদেরকেও কিন্তু শিক্ষিত করার ব্যাপার আছে। সেই উদ্যোগটা কিন্তু সিটি কর্পোরেশনকেই নিতে হবে, কারণ সিটি কর্পোরেশন কিন্তু এই শহরের অভিভাবক। তো একজন অভিভাবক হিসেবে তার কিন্তু এই দায়িত্ব এড়াতে পারেন না। এই ব্যাপারে আমি একটু যুক্ত করি, মানে আমার একটা অভিজ্ঞতা, বিশেষ করে বাইরে যখন পড়তে গিয়েছি, দুইবারেরই একই অভিজ্ঞতা। পরের বারের অভিজ্ঞতা যেহেতু আমার মেয়ে স্কুলে পড়তো ওখানে, এবং আমি দেখলাম এই অভ্যাসটা কিংবা এই যে শিক্ষিত করা যে আমি ময়লাটা বাইরে ফেলবো না, আমার বিস্কিটের প্যাকেটটা রাস্তায় ফেলবো না, আমি থুতুটা ফেলবো না, সেটা কিন্তু একদম প্রাইমারি স্কুল, একদম নার্সারি থেকেই তাদেরকে শেখানো। এমনকি এখনো যদি আমার হাতে কোনো ময়লা থাকে আর সাথে যদি আমার মেয়ে থাকে, আমাকে কিন্তু অতিরিক্ত সাবধান থাকতে হয়। কারণ ও যদি দেখে যে আমি কোনো কারণে ভুল ক্রমেও ফেলে দিয়েছি, সে কিন্তু আমার উপর প্রচন্ড খেপে যায়। তার মানে হচ্ছে এই যে নাগরিককে এই বিষয়ে সংস্কৃতিগত ভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটা হচ্ছে আসলে এডুকেট করার মধ্যে দিয়ে, এবং সেই দায়িত্বটা কিন্তু আসলে সিটি কর্পোরেশন। আপনি আরেকটা আমি আরেকটা ইস্যু অ্যাড করতে চাই। যেমন আমরা দেখছি যে প্লাস্টিক প্যাকেট বা প্লাস্টিক পণ্য শুধু সিটি কর্পোরেশন না, পুরো বাংলাদেশের জন্য একটা কিন্তু বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আমরা জানি যে পুরো বিশ্বের জন্য এটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের কিন্তু আসলে ইনোভেটিভ কোনো সলিউশনের দিকে যাওয়া উচিত। যেমন আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে পাট উৎপাদনে বিশ্বের প্রথম কাতারে আছে। এই পাট থেকেই কিন্তু অন্যান্য দেশ বিভিন্ন ধরনের প্যাকেট তৈরি করছে, যেগুলো কিন্তু প্লাস্টিকের বিকল্প হিসেবে আসছে। তো আমাদের সরকার বা এই সিটি কর্পোরেশন তারাও কিন্তু এই ধরনের উদ্যোগ নিতে পারে। এই উদ্যোগ নিলে কিন্তু দুই ধরনের সুবিধা আছে। প্রথমত আমাদের পরিবেশ রক্ষা পাবে, এবং দ্বিতীয়ত আমাদের দেশে কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হবে, অনেক ইনোভেটিভ টেকনোলজি আসবে, যেগুলো দিয়ে কিন্তু আমরা নতুন রেভিনিউ সোর্স হিসেবে এগুলো কাজে লাগাতে পারি। আমরা পরিবেশকেও যেমন রক্ষা করতে পারবো, আমাদের পাট শিল্পকে বাঁচাতে পারবো, আমাদের নতুন উদ্যোক্তা তৈরি হবে, এবং এগুলো আমরা বিদেশে রপ্তানিও করতে পারবো। তো আমি আবার এটাই রিফ্রেশ করব যে সঠিকভাবে পরিকল্পনা এবং উদ্যোগ নেওয়ার মাধ্যমে এই সমাধানগুলো কিন্তু আসলেই সম্ভব। আমাদের প্রবলেমটা কিন্তু টেকনোলজি লেভেলে না, আমাদের প্রবলেমটা হচ্ছে পলিসি মেকিং লেভেলে। পলিসি তৈরি এবং হচ্ছে সেটা প্রয়োগ, এই জায়গাতেই যদি আমরা কাজ করতে পারি, আমি বিশ্বাস যে অনেক কিছুই আমরা খুব সহজে সমাধান করতে পারবো। ধন্যবাদ হৃদয় আপনাকে। আমি এখন যাই হচ্ছে আমাদের সাথে পরিকল্পনাবিদ আছেন, আমরা ডক্টর আদিল ওনার কাছে ফিরে যাই, এবং যেটা খুব সার্বিকভাবে আলোচনায় আসলো, সেই আলোচনার সূত্র ধরেই এখন
আরেকটা বিষয়কে আমি সামনে আনতে চাই। বিশেষ করে নগর পরিকল্পনার ক্ষেত্রে প্রাণ প্রকৃতির সাথে নাগরিকের সম্পর্ক। এবং এই মুহূর্তে খুবই আলোচিত বিষয় হচ্ছে কুকুর অপসারণ কিংবা নিধন। এবং আমরা যেই উপায়ে আমরা দেখছি যে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, আপনি একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে, একজন পরিকল্পনাবিদ হিসেবে আসলে নাগরিকের সাথে যে প্রাণ প্রকৃতির সম্পর্ক একটা শহরে কেমন হওয়া উচিত, এবং সেই সূত্র ধরে এখনকার যে প্রেক্ষাপট বাংলাদেশে, যেটা অনেক বিতর্ক জন্ম দিয়েছে, সেই দিকে যদি আপনি একটু আমাদেরকে আলোকপাত করতেন। তারপর আমি পরে আইনজীবীর কাছে যাব, এই বিষয়ে আইনগত আসলে ব্যবস্থাটা কি আছে সেটা নিয়ে আলোচনা করব। আপাতত আপনার সাথে আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ধন্যবাদ। শোনা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে না। আমার এনসিকে মিউট, আপনাদের কি মিউট করা আছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। আমরা পরিকল্পনা এবং প্রাণ প্রকৃতির পরিবেশ, আসলে আমরা এখন করোনার সময় বসবাস করছি। করোনার যে একটা শিক্ষা, আমরা অনেক ধরনের শিক্ষা, কিন্তু আমরা পরিকল্পনার যারা স্টুডেন্ট আছি, আমরা পরিকল্পনা নিয়ে যারা কাজ করি, করোনার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আপনি পরিবেশকে বাদ দিয়ে কখনোই কোনো উন্নয়ন করতে পারবেন না যে উন্নয়নটা টেকসই হবে। আমি ছোট করে বলি, আমাদের যে শহর পরিকল্পনাতে আমরা দীর্ঘদিন ধরে আমরা মনে করছি যে বড় বড় ইমারত, বড় বড় রাস্তা, সেটাই মনে হয় আমাদেরকে এক ধরনের শক্তি দিবে, আমরা হয়তো এক ধরনের উন্নয়নের চোরাই উঠেছি। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন এই যে করোনা বা এই ধরনের যে পাবলিক হেলথের যে ডিজিজ, সেই ডিজিজের অন্যতম বড় একটা কারণ হচ্ছে আমাদের যে নগর জীবনে আমরা আলো বাতাস, সূর্যের আলো, রোদ, এগুলো থেকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। দূরে সরিয়ে যখন আমরা কৃত্রিমতার মধ্যে ঢুকেছি, এই কৃত্রিম পরিবেশে কিন্তু আপনার এই ধরনের যে কোনো ধরনের জীবাণুর বসবাস হতে পারে। দেখবেন আপনি যখন ইমারতকে আরেকটা ইমারতকে ঢুকে দিয়ে সেখানে আলো বাতাস ঢুকতে দিবেন না, আপনি যখন বায়ু প্রবাহের জায়গাটা নষ্ট করে দিবেন, পরিবেশকে নষ্ট করে দিবেন, তখন কিন্তু আমাদের যে কোনো উন্নয়ন টেকসই হবে না। এখন সেই উন্নয়নে আরেকটা মজার জিনিস যেটা আপনি বলেছেন, কুকুরের কথা বলেছেন, কুকুরের সাথে আমি যোগ করতে চাই, যে কোনো ধরনের পশু পাখি কীট পতঙ্গ, তারা কিন্তু ইকোসিস্টেমের একটা অংশ। এই ইকোসিস্টেমের অংশ যখন হয়, আমরা যেমন মানুষ যেমন পরিবেশের অংশ, যে কোনো ধরনের অণুজীব থেকে শুরু করে আমাদের পশু পাখি, বেড়াল, কুকুর, সবাই সিস্টেমের অংশ। এখন এই যে সিস্টেমের অংশ যারা, তারা কি উপদ্রব, নাকি তাদেরকে আমাদের পক্ষ থেকে কোনো কারণে তাদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করানো হয়েছে? আমাদের আলোচ্য বর্তমানে যে কুকুর নিধনের বিষয়টা এসেছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন, কুকুর যে বিকাশের অনেক বেড়ে গিয়েছে, এবং সেই বেড়ে ওঠার প্রক্রিয়াতে কিন্তু সিটি কর্পোরেশনের যে দায়বদ্ধতার জায়গা ছিল এই ধরনের যে কোনো পশু পাখির সংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের যে কিছু উদ্যোগ আছে, একটা হচ্ছে কুকুর বন্ধাকরণ কর্মসূচি, হ্যাঁ, এবং এই কুকুরদের যেন ঠিকমতো ভ্যাকসিনাইজেশন করা হয়। তো এই প্রক্রিয়াগুলিতে কিন্তু এক ধরনের আমরা জানি যে ঢাকা উত্তর এবং সিটি কর্পোরেশন এক ধরনের বেসরকারিকরণ প্রক্রিয়াতে গিয়েছিল, সেই প্রক্রিয়াগুলো থেমে আছে। তার রেজাল্টের হচ্ছে যে শহরে কুকুর বেড়ে গিয়েছে। এখন শহরে কুকুর বেড়ে গেছে, কুকুরের সেই ক্ষেত্রে কিন্তু দোষ না, দোষ হচ্ছে আমাদের যে পরিকল্পনার প্রক্রিয়াতে কুকুরদের নিয়ে যে পরিকল্পনাটা করা হয়েছিল সেটা কাজ করে। এখন আমরা যে ব্যবস্থাপনাটা নিচ্ছি, সেই ব্যবস্থাপনাটা অনেকের কাছে মনে হচ্ছে সেটা থেকে অমানবিক। আমরা শুধু কুকুর নিয়ে আলোচনা না করে আমরা যদি বলতে চাই, শহরের ক্ষেত্রে পশু পাখি, চড়ুই পাখি থেকে শুরু করে যে কোনো এই বিড়াল, কুকুর, তারা কিন্তু সিস্টেমের অংশ, এবং তারা কিন্তু আমাদের যে কোনো নেচারের ডাইভার্সিটি তৈরি করে, এবং ডাইভার্সিটি ইজ বিউটি আমরা বলে থাকি প্ল্যানিং। আপনি শুধুমাত্র যা একটা শহরে মানুষ থাকবে, অন্য কোনো ধরনের পশু পাখি থাকবে না, সেই শহরটা টিকবে না। সেই শহরটা টিকবে না, আমি যদি ছোট্ট করে এক মিনিটে যদি একটা উদাহরণ দিই, চীনে কোনো এক সময় মাওসেতুংয়ের আমলে চীন দেশে কুকুর বা চড়ুই পাখিকে নিধন করা হয়েছিল। তার কারণটা ছিল চড়ুই পাখি আমাদের ফসল খেয়ে ফেলে। পরবর্তীতে চীন সরকার অন্য দেশ থেকে চড়ুই পাখি আমদানি করেছে, আমি জাস্ট দর্শকদের উদ্দেশ্যে বললাম, তারা টাকা দিয়ে অন্য দেশ থেকে চড়ুই আমদানি করেছে, কারণ চড়ুই হচ্ছে ইকোসিস্টেমের অংশ, তারা অনেক পোকামাকড়কে খায়, যে পোকামাকড়কে খাওয়ার কারণে আমাদের ফসল উৎপাদন বাড়ে। আপনি শুধুমাত্র একটা কম্পোনেন্টকে আলাদাভাবে যদি দেখেন, তার যে ইকোসিস্টেমে তার যে অবদান, সেটাকে আপনি আলাদা করে দেখলে কিন্তু আপনি সেই প্ল্যানিংটা কখনোই সাস্টেনেবল হবে না। এবং আমি নিশ্চিত বিশ্বাস করি করোনার পরবর্তীতে যে কোনো নগর পরিকল্পনার অন্যতম বড় কম্পোনেন্ট হওয়া উচিত পরিবেশ এবং প্রতিবেশ। আমরা পরিবেশ এবং পরিবেশকে ধ্বংস করে দিয়ে আমরা কি করি, আমাদের খাল বিলকে ধ্বংস করে দিয়ে আমরা কি করি, ড্রেনেজ সিস্টেমটাকে আমরা কি করে কৃত্রিম একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করি। হাজার হাজার কোটি টাকা আমাদের ড্রেনেজ প্রকল্প তৈরি হয়, অথচ আমাদের যে ন্যাচারাল যে ক্যানেলগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দিয়েছিল।
আমাদের যে ন্যাচারাল যে ইকোসিস্টেমের অংশ হিসেবে আমাদের খাল বিল নদী নালা ছিল, সেটার পানি দূষিত করে দিয়ে অপরিকল্পিত নগরায়নের মাধ্যমে, অপরিকল্পিত এবং দূষিত শিল্পায়নের মাধ্যমে আমাদের নদীগুলোকে ধ্বংস করে দিয়ে এখন আমরা পদ্মা মেঘনা থেকে পানি আনছি, যশোর দিয়া থেকে পানি আনছি। যখন যশোর দিয়া থেকে হাজার হাজার কোটি টাকার পানির প্রকল্প আনা হবে, তখন কিন্তু নিশ্চিতভাবে একজন নাগরিক হিসেবে আমার পানির যে যে ফিসটা, সেই ফিসটা বেড়ে যাচ্ছে। আমরা নাগরিক হিসেবে দেখতে পাচ্ছি আমার ফিস বেড়ে যাচ্ছে, ভাষা বলছে যে আমার খরচটা বেশি, কিন্তু তার পেছনে যে পরিকল্পনাগত অ্যানালাইসিস, সেটা হচ্ছে যে আপনি আপনার আশেপাশের যে নদীগুলো ধ্বংস করে দিয়ে আপনাকে যশোদিয়া থেকে পানি আনতে হচ্ছে, যশোদিয়া থেকে পানির জন্য ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের যে কস্টিংটা, সেটার খরচটা অনেক বেশি। দেখি আপনি যখন সাস্টেনেবিলিটিকে সামনে আনছেন না, আপনি যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা নগরায়নের যে প্রক্রিয়াতে আমাদের প্রতিবেশ এবং পরিবেশের সকল কম্পোনেন্ট বিনষ্ট হয়, সেই বিনষ্ট করার প্রক্রিয়াকে প্রস্তুত না করে আপনি সলিউশন হিসেবে, প্রক্রিয়া হিসেবে আপনি পদ্মা মেঘনা থেকে পানি আনছেন। কিছুদিন পরে পদ্মা মেঘনা যখন সেটার পানি ধ্বংস হয়ে যায়, তখন আপনার আরো দূরবর্তী কিংবা হয়তো বঙ্গোপসাগর থেকে ঢাকা সাথে পানি আনতে হবে। এই যে পুরো প্ল্যানিং প্রক্রিয়াটার মধ্যে কিন্তু প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট অত্যন্ত প্রশ্নবোধক একটা জায়গায় দাঁড়িয়েছে। আমি আরেকটা প্রশ্ন আপনার সামনে রাখতে চাই, সেটা যে কোনো একটা শহরের অপটিমাম ক্যারিং ক্যাপাসিটি থাকে, একটা শহরের ধারণ ক্ষমতা থাকে। আপনি সেই ধারণ ক্ষমতার বাইরে যখন দিয়ে শহরের পপুলেশনকে ইনজেক্ট করবেন, সারা বাংলাদেশে অন্যান্য এলাকার যে পটেনশিয়াল আছে, ইকোনমিক পটেনশিয়াল আছে, সেটাকে আপনি প্রাউডিশ না করতে দিয়ে আপনি শুধু মনে করবেন যে এক কেন্দ্রিক ঢাকাকে বিনির্মাণ, ঢাকার উন্নয়নের মাধ্যমে আপনি সব দেশটাকে বাঁচাবেন, এটা সম্পূর্ণ ভুল একটা দর্শন। এখনো আমরা এই ভুল দর্শনে আমরা বিশ্বাস করছি, ভুল দর্শনের পেছনে ইনভেস্ট করছি। আপনি যদি 5-10 হাজার কোটি টাকার মেগা প্রজেক্টের মাধ্যমে পদ্মা যশোরের পানি না নেন, 10 হাজার কোটি টাকার অন্যান্য রিজিয়নে ডেভেলপ করেন, মুন্সিগঞ্জে ডেভেলপ করেন, কুমিল্লাতে, ময়মনসিংহে অন্যান্য রিজিয়নাল সেন্টারে আপনি ইনভেস্টমেন্ট করেন, সেটার যে রিটার্ন, সেই রিটার্নের ফলশ্রুতিতেই কিন্তু ঢাকাটা বাসযোগ্য হবে। আপনি যদি উল্টোভাবে চিন্তা করেন যে আপনাকে দূরবর্তী স্থান থেকে বিভিন্ন সেবা এনে শহরবাসীকে আপনি দিবেন, তখন অবধারিতভাবে আমাদের যে কর বাড়বে, ট্যাক্স বাড়বে, ফিজ বাড়বে এবং নাগরিক আমরা চেষ্টা করতে থাকবে। সিটি কর্পোরেশনের পক্ষে এই সিদ্ধান্তগুলো নেওয়া সম্ভব না। যে সিটি কর্পোরেশনের পক্ষে বাংলাদেশের বাস্তবতা, সিটি কর্পোরেশনের সেই ধরনের অর্থনীতি এখন পর্যন্ত নেই। তারা সরকারকে পরামর্শ দিবে যে ঢাকাকে কোথায় গিয়ে লিমিট টানতে হবে, ঢাকার রোডটাকে কোথায় লিমিট টানলে একজন সাতক্ষীরার মানুষ তার এমপ্লয়মেন্টের আকর্ষণটা ঢাকা হবে না, বরঞ্চ সেই সাতক্ষীরাতে কর্মসংস্থান সুযোগটা পাবে। এই বিষয়গুলো কিন্তু ঢাকার যে কোনো আলোচনাতে কিন্তু সারা বাংলাদেশ চলে আসে, এবং সারা বাংলাদেশের বিকেন্দ্রীকরণ, সারা বাংলাদেশের মানুষকে কিভাবে কর্মসংস্থান, কিভাবে নাগরিক সেবাগুলো সেসব এলাকাতে গুণগত নাগরিক সেবা, গুণগত স্কুল, গুণগত স্বাস্থ্য সেবা যদি না দিতে পারেন, তাহলে কিন্তু ঢাকার যে সিটি কর্পোরেশনের যে পপুলেশনের যে প্রেশারটা সিটি কর্পোরেশন নেওয়া নিতে পারছে না। কিন্তু মানে দুঃখজনক বিষয় হচ্ছে সিটি কর্পোরেশনের যারা জনপ্রতিনিধি, তাদের পক্ষ থেকে কিন্তু এই কোয়েশ্চেন গুলো সরকারকে করা উচিত যে আপনি ঢাকাকে কত বড় বাড়তে দিবেন এবং কেন, এবং একই সাথে এই প্রশ্নটা অবশ্যই সিটি কর্পোরেশনের নেওয়াকে করা উচিত। ঢাকার যারা পরিবেশ দূষণ করছে, সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা যখন বলে যে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে মানুষের কর্মসংস্থান করছি, আমরা প্রশ্নটা রাখতে চাই আপনি কতজনের কর্মসংস্থান করেছেন, আর আপনার নদীর দূষণের মাধ্যমে কত লক্ষ বা কত কোটি মানুষের পানির প্রবাহ বা পানির কোয়ালিটিটা কোয়েশ্চেন করছে। এই প্রশ্নগুলো কিন্তু কার্পিতে এখনো আসছে না। এখন কিন্তু আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে যে এই যে প্ল্যানিং এর যে ডিসিশন মেকিং প্রসেসে এই যারা শিল্পপতি, যারা ব্যবসায়ী, তারা কিন্তু চলে গিয়েছে, যার ফলশ্রুতিতে জনগণের যে মৌলিক প্রশ্নগুলো, যেগুলো জনগণের হয়ে নেতাদের করার কথা, সেই ডিসিশন গুলো নিচ্ছেন হচ্ছে আমাদের কতিপয় ব্যবসায়ী, কতিপয় ইন্ডাস্ট্রিয়াল, যারাই কিন্তু একই সাথে দূষণকারী এবং একই সাথে আমাদের যে সেবার যে কোয়ালিটি, সেই সেবার কোয়ালিটিকে যে উন্নয়নের ক্ষেত্রে যে ধরনের সার্বজনীন যে সিদ্ধান্তগুলো, যেগুলো জনকল্যাণমুখী, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এখন অন্তরায়। আপনি বিজনেসম্যানরা অবশ্যই তাদের রাজনীতিতে আসার মৌলিক অধিকার আছে, কিন্তু বিজনেসম্যান যখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, এই দ্বন্দ্বের জায়গায় যখন দাঁড়িয়ে থাকে, তখন তারা কিভাবে জনকল্যাণে বা সার্বজনীন যে জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিতে পারবেন, এইভাবে একটা মৌলিক প্রশ্ন আছে। এবং একই সাথে আমাদের যে সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে যে ওয়ার্ড মেয়র, যারা সিটি কর্পোরেশন মেয়র, তারা কতটুকু জনবান্ধব সিদ্ধান্ত নিতে পারবে এবং জনগণের মুখোমুখি তারা দাঁড়াচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত মৌলিক। এই মৌলিক প্রশ্নগুলো সমাধান দরকার। সিটি কর্পোরেশন অবশ্যই তাদের শক্তির উৎস জনগণ, জনগণ তার মতামতটা নির্ভয় নিঃসংকোচিতে সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর থেকে নেওয়াকে দিবে, এখানে কোনো ধরনের লুকিচুরির বিষয় থাকবে না। এবং একই সাথে সিটি কর্পোরেশনকে জনগণ ট্রাস্ট করবে। এখন কিন্তু আমরা দেখি না
যে বড় ক্যানভাসে যে এই যে সিটি কর্পোরেশন কত টাকা বাৎসরিক ইনকামের জায়গাটা আছে, বিশেষ করে ময়লার কালেকশনের জায়গা থেকে, যখন যদি জনগণ আশ্বস্ত আমি 100 টাকা দিতে পারবো এবং সেই 100 টাকা সিটি কর্পোরেশনের কল্যাণে দেওয়া হবে, তখন কিন্তু জনগণের অ্যাকসেপ্টেন্সের লেভেলটা একরকম থাকবে। এখন জনগণ দেখছে আমার এই টাকাটা কিন্তু সিটি কর্পোরেশন আলটিমেটলি পাবে না, মাঝখানে মিডল ম্যান হিসেবে কতিপয় বিজনেস গ্রুপ বা আমরা যারা যদি প্রাইভেট একটা অর্গানাইজেশন নিয়ে যাবে। জনগণের মৌলিক প্রশ্নের জায়গাটা কিন্তু সেই জায়গাটা যে আমাদের টাকা আমরা ট্যাক্স দিতে আগ্রহী, আমরা যদি সেবার কোয়ালিটি বাড়ে, কিন্তু আমরা একই সাথে জানতে যে এই ট্যাক্সের টাকাটা কি সিটি কর্পোরেশন পাচ্ছে নাকি মাঝখানে অন্য কোনো প্রাইভেট একটা এনটিটি নিয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলো যদি আমরা সদুত্তর না পাই, তখন কিন্তু জনগণের পক্ষ থেকে সেই আগ্রহের জায়গাটা তৈরি হবে না। আর একই সাথে সিটি কর্পোরেশনকে আমাদের বাংলাদেশের রাজশাহী বিভাগে আসলো, রাজশাহী যদি উদাহরণ হতে পারে, আমাদের তো বিদেশে যাওয়া লাগছে না, আমাদের একটা নিজস্ব রাজশাহী, সেই রাজশাহী দেখিয়েছে কিভাবে সিটি কর্পোরেশনের ট্যাক্স দিয়ে এই সেবাটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি, জনগণ সর্বোচ্চ সেবা পেতে পারে। এখানে প্রাইভেট এনটিটিটা যদি থাকেও সেটা অবশ্যই রেগুলেট করতে পারে সিটি কর্পোরেশন, এবং সেই প্রাইভেট এনটিটি কতটুকু প্রফিট করবে সেটা একটা মার্জিন জন্য সিটি কর্পোরেশনের সাথে কিন্তু সম্পর্কটা নেবে। আমরা জনগণ সিটি কর্পোরেশনকে আশ্রয় নিতে চাই, সিটি কর্পোরেশনকে উদার চিত্তে যে কোনো ধরনের ট্যাক্স বলে ফি দিতে চাই, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই সিটি কর্পোরেশন সর্বোচ্চ ভাবে এই যে সেবার জায়গাটাকে সেটাকে প্রফিট মেকিং এর জায়গায় নিয়ে যাবে না, সেটা অবশ্যই সেবার জায়গায় দিয়ে যাবে। যেহেতু আমাদের সিটি কর্পোরেশনে আমাদের বিভিন্ন স্কেলের মানুষ থাকে এবং আমাদের ঢাকা শহরে এখনো প্রায় 60 থেকে 70% লোকের নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এদের পক্ষে কিন্তু আমরা যেভাবে প্রাইভেটাইজেশন অফ সার্ভিসেস করছি, এই প্রাইভেটাইজেশনের বাজেটটা নেওয়া উচিত না। আমরা জনগণ সবসময় সিটি কর্পোরেশনের সাথে থাকতে চাই, বিশ্বাস করতে চাই আমাদের যে সেবা জায়গাটা সেটা সেবার জায়গাতে থাকে। ব্যবসার অনেক ক্ষেত্র আছে, সিটি কর্পোরেশন ব্যবসার জায়গা না, সিটি কর্পোরেশন আছে নাগরিকদের সেবা দিবে। আমরা আস্থায় নিতে চাই এবং আমরা মনে করি আমার সিটি কর্পোরেশন আমাদের সাথে জবাবদিহি করবে, আমাদের সাথে আলোচনার মাধ্যমে প্ল্যানিং এবং ডিসিশন মেকিং প্রসেসে এনগেজ হবে, তাহলে তাদের এবং আমাদের সংমিশ্রণ যে সিদ্ধান্তগুলো হবে সেটা জনগণের হবে। ধন্যবাদ ডক্টর আদিল। আমি এখন যাই হচ্ছে আমাদের আবারও মিজান ভাইয়ের কাছে, মিজানুর রহমান। আমাদের মিজানুর রহমান কি আছেন? হ্যাঁ মিজান ভাই, আমরা এখন আলোচনার শেষ পর্যায়ে। আপনি যে সংক্ষেপে আপনি বলেন আপনার যে ওয়ার্ড কাউন্সিলর আছে তার কাছ থেকে আসলে আপনার আকাঙ্ক্ষা কি, মানে একজন নাগরিক হিসেবে তার ওয়ার্ড কাউন্সিলরের কাছে আসলে আকাঙ্ক্ষাটা কি থাকে, কিংবা মেয়রের কাছে আপনার আকাঙ্ক্ষাটা কি? আদিল ভাই এখানে খুব ভালো করে ছিল যে সিটি কর্পোরেশন বা এখন যে নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী সংস্কৃতি আমাদের দাঁড়াইছে, আমরা যদি এখানে পরামর্শ দিব, পরামর্শ দেওয়ার জন্য যে সাহস, সৎ সাহস দরকার, যে এরকম জনগণের প্রতি ভিত দরকার, সেটা তাদের মধ্যে নাই। আমরা জানি গত ইলেকশনে কিভাবে ইলেকশন হলো। এখন যে এই অবস্থায় এবং করোনা আমাদের যেই শিক্ষা দিয়ে গেল, এখান থেকে আমাদের দরকার যে, অনেকে বলে বাংলাদেশের যেই সমস্যা, এই সমস্যা 1000 বছর লাগে সমাধান করতে, কথাটা মেনে নিলাম। তাহলে তাই যদি হয়, তখন এখন আমাদের শাসনটা কেমন হওয়া দরকার? যা শাসন চলছে তার চেয়ে অনেক 1000 গুণ ভালো হওয়া দরকার। যদি 1000 বছর সময় লাগে ভালো হতে, তাহলে শাসনটা তো ভালো হতে হবে। এবং এই ভালো শাসনটা তৈরি করবে কে? মানুষ তো। এখন আমরা যারা দেখি কাউন্সিলর এবং নগরের যারা মেয়র, তারা কি ওই 1000 গুণ ভালো করবে সেই জায়গায় আছে? নাকি কোনো না কোনো ভাবে একবার কাউন্সিলর হয়ে যেতে পারলে বা নগরের মেয়র হয়ে যেতে পারলে এখানে 1000 কোটি টাকা, 100 কোটি টাকা কামাবো, সেই ধান্দা, সেটার মূল কাজ তাদের ধান্দা। একবার পরিষ্কার আমরা এখানে নানাভাবে শুনতে পাচ্ছি যে এই কাজেও সিটি কর্পোরেশনের প্রায় অনেক এলাকার ওয়ার্ড কাউন্সিলর জড়িত ব্যবসার জন্য। যদি কাউন্সিলর জড়িত থাকে তাহলে অবশ্যই, যেহেতু আমার তথ্য অ্যাভেলেবল না, তাহলে আমি সেভাবে বলতে পারি নগরের যে মেয়র সেও জড়িত। এইভাবে যদি আপনার এই প্রক্রিয়া, মানে নির্বাচন প্রক্রিয়া এবং যেই মানুষগুলো আসে দায়িত্বে, এদের কাছ থেকে তো আমরা তেমন কিছু আশা করতে পারি না। এই জন্য আমরা যে একটা আমি আমার এলাকার কথা বলছি, আমরা যে একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলাম এবং আমরা এর মধ্যে খুব কম সংখ্যক মানুষ ভোট দিয়ে গিয়েছে, তার মধ্যে আমি একজন ছিলাম। আমাদের যে এখন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তার সাথে দেখা হয়েছিল, সে একটা লড়াই করছে নির্বাচনের দিনে। ওইখানে আমি ঝুঁকি নিয়ে নির্বাচনে ভোট দিয়ে আসলাম এবং নির্বাচন কেন্দ্রের মধ্যে অনেক ঝুঁকি নিয়ে নানা কিছু কর্মকাণ্ড করলাম। সে জানলো, দেখলো, পরবর্তীতে কথা হলো যে আমরা তোমাদের সহায়তা চাই। কিন্তু এত বড় ঘটনা আজকে দিন পর্যন্ত আমরা প্রায় 1 মাস যাবত সমালোচনা করছি নানাভাবেই। আজকের দিন পর্যন্ত, এবং তাকে তার হোয়াটসঅ্যাপের সাথে আমার অ্যাড আছে, আমি তার সাথে তাকে মেসেজ পাঠিয়েছে, সে দেখেনি পর্যন্ত। এগুলো কোনো না কোনো ভাবে তাদের কানে যাচ্ছে। দেখেন কেন দেখেন? কারণ তারা আমাদের যেই প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেই প্রশ্ন নেওয়ার মতো সৎ সাহস তাদের নাই।
এবং আমরা মোটামুটি বুঝি তারা নানা রকম উসিলা দেবে, বলবে আমি বিরোধী দলের, আমি অমুক, আমি তমুক, এসব বলে তারা পার পেয়ে যাবে। আরেকটা বিষয়, আমার জীবনে এই এলাকায় কোনোদিন কোন জনপ্রতিনিধি দেখি নাই। দেখছি বিএনপির কাউন্সিলর, দেখছি আওয়ামী লীগের কাউন্সিলর, জনগণ যে তাকে ভোট দিয়ে বানায়, উনি যে জনগণের প্রতিনিধি, এটি আজ পর্যন্ত দেখলাম না। এ হচ্ছে বড় সমস্যা জায়গায়। মানে এই জায়গা থেকে মানুষকে যদি আমরা যারা এই অঞ্চলের নাগরিক বা আমরা যারা এই নগরের নাগরিক, তারা যদি এই মৌলিক জায়গায় প্রশ্ন না করে, সাহস না দেখাই, তাহলে আমাদের আজকে 100 টাকা উঠছে, কান ধরে এক ধরনের যেটা বলা হচ্ছে, কান ধরে 100 টাকা দিতে হবে, ময়লা ফেললেও দিতে হবে, না ফেললেও দিতে হবে। আবার এমন কৌশল নিচ্ছে, ময়লার কোনো আশেপাশে ডাস্টবিন রাখবে না, যেহেতু রাখবে না, আবার আমি রাস্তায় ময়লা ফেললে আমাকে মামলা দেওয়া হবে, অথবা আমি বাধ্য হয়ে তাকে 100 টাকার বিনিময়ে প্রতি ঘরে, বাসা না, প্রতি ঘরে, যেমন আমাদের আমাদের এই আমার এই বাসা, আমরা যে বাসায় থাকছি, এই বাসায় 9টা পরিবার, একটা দোকান 9টা পরিবার। নতুন এই ময়লা ফেলার টাকা যে ধার্য হচ্ছে 900 টাকা দিতে হবে। আমি দেখলাম ট্যাক্স কি আছে, যেহেতু টিন শেড পারি, ট্যাক্স আসে মাত্র মাসে 180 টাকা, আর এখন ময়লা ফেলার জন্য দিতে হবে 900 টাকা। একবার চিন্তা করা যায়। অনেকে শ্রমজীবী মানুষ আছে, অনেকে এমন, আমরা যখন রাস্তায় আলাপ করতে গেলাম, আওয়াজটা অনেকে বন্ধ বললো হয়ে গেছে। যে আমি মাসে হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি মিজান ভাই। একটু আচ্ছা, সংক্ষিপ্ত করেন, এইটা আমরা হচ্ছে শেষ বিষয় যে এই জনগণের প্রতিনিধিদের কাছ, জনগণের প্রতিনিধিদের জনগণের প্রতিনিধিদের কাছে স্বাভাবিকভাবে কিছু আশা করা এই মানে বোকামি, তাদেরকে বাধ্য করতে হবে। এখন বাধ্য করার জন্য যে ন্যূনতম সাহসটা দরকার, সেই সাহসের চরম ঘাটতি আমাদের এলাকায় আমি দেখছি। এই ঘাটতি যদি ন্যূনতম না পুষাতে পারি, তাহলে আমাদের এই 100 টাকা দিয়ে যেতে হবে, অমর্যাদা নিয়েই বাঁচতে হবে। এখন দুইটা বিষয়, একটা ন্যূনতম সাহস দেখানো, অথবা এই অন্যায়ের দাবি মেনে নেওয়া, এছাড়া আর আপাতত কোনো পথ দেখছি না। আরেকটা বিষয় অনেক জোরালো ভাবে আনা দরকার ছিল, যে বর্জ্যের কথা বলছি, আমরা বলি, কিন্তু বর্জ্যের উৎপাদনের জায়গায় আমাদের প্রশ্ন করা দরকার। যেই পরিমাণ মানে খুব খারাপ বর্জ্য আমাদের তৈরি করছি আমাদের টোটাল রাষ্ট্রীয় সিস্টেমের কারণে, পলিথিন একটা অন্যতম বিষয়। নীরদা বলছিলেন যে পাটের বিষয়, তো এই দুইটা খুবই, এবং আমরা তো গত কয়েক বছর এখান থেকে ফিরে আসতে পারবে না। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের যদি মনোযোগ দেওয়ার জন্য সিটি কর্পোরেশন এবং ওয়ার্ডগুলো যেই রাষ্ট্রকে চাপ দেওয়ার কথা, এবং চাপ দেওয়ার জন্য যেই প্রকৃত জনগণের প্রতিনিধিত্বের দরকার, সেটা নাই, সেটার ঘাটতির কারণে এই সমস্ত কিছু হচ্ছে। এখন আমি ওই কথা শেষ করে আবার পুনরুক্তি করে শেষ করছি, যে দুইটা অপশন, হয় এই অন্যায় থেকে বের হওয়ার জন্য ন্যূনতম সাহস দেখানো, আর না হয় অন্যায় মেনে নেওয়া। এছাড়া আপাতত আমি পথ দেখছি না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মিজান ভাই আপনাকেও। আমরা একটু অ্যাডভোকেট জাহিদ ভাইয়ের কাছে যাই। শেষ করে এই শেষের দিকে যে আলোচনাটা আসলো, এবং এটা খুবই একটা আলোচিত বিষয়, বিশেষ করে আমাদের যে রাজনৈতিক ব্যবস্থাপনা, এখন শহর ব্যবস্থাপনা থেকে আমরা যদি রাজনৈতিক ব্যবস্থাপনায় যাই, সেখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর। এবং দেখা যায় যারা ওয়ার্ড কাউন্সিলর হন, মূলত রাজনৈতিক নিয়ন্ত্রণ, ওয়ার্ডগুলোতে স্থানীয়ভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য মূলধারার যে রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতাসীন হন, দেখা যায় ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভদ্রচিত মানুষকে কমই দেন, এবং যাদের বিরুদ্ধে মামলা থাকে, বিভিন্ন অভিযোগ থাকে, তাদেরকেই মূলত এই পদে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়। তো এই প্রেক্ষিতে আসলে আপনি আইনগতভাবে আসলে কোনো উপায় আছে কিনা যে এই জায়গায় বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর পর্যায়ে নেতৃত্বটা সুস্থ চিন্তার মানুষ, যারা সত্যিকারের রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, সেটা আসলে নিশ্চিত করার কোনো উপায় আছে কিনা, এবং কোনো আইনগত পরিবর্তন কিংবা এমন কোনো কিছু আপনি সাজেস্ট করেন কিনা ভবিষ্যতের জন্য? ধন্যবাদ তাজমিন ভাই। একটা ছোট্ট কথা যেটা আসতে পারতো, আসলে সেখান থেকে শুরু করি। সেটা হলো, আমাদের একটা প্রাণী কল্যাণ আইন আছে 2019 সালের। এটা আমি কেন বলছি, কারণ আমাদের যে কুকুর নিয়ে যে কথাটা হচ্ছে, তো আমি অনুরোধ করি যে এই আইনটার কিন্তু ভায়োলেশনের সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার বর্তমান সময়ে সিটি কর্পোরেশন গুলো কুকুর বিষয়ে যে সিদ্ধান্ত নিচ্ছেন বা যে মানে আচরণের কথা শোনা যাচ্ছে, সেটাতে কিন্তু ওই আইন ভায়োলেশনের পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই জায়গাটা তারা যেন খেয়াল রাখে। এটা হচ্ছে একটা কথা, এটাতে আর বেশি কিছু বলার নেই, কারণ এটা একটা ব্যবস্থাপনাগত বিষয়। তো কিন্তু ব্যবস্থাপনাগত বিষয়ে যেন আইনের, কারণ আইনটা কিন্তু ওখানে স্পষ্ট এবং ভালো আইন, সুতরাং ওই আইনের বিষয়টি সিটি কর্পোরেশন গুলোকে
চিন্তার মধ্যে রাখতে হবে এই কুকুরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এটা একটা এটা শুধু কুকুর না, আসলে ভবিষ্যতে যে কোনো প্রাণীর ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে না, ওই আইনটার নামই হচ্ছে আপনার প্রাণী কল্যাণ আইন। আমি যেহেতু কুকুরের কথা উঠেছে বলে আমি বললাম, কিন্তু সার্বিকভাবে যে কোনো প্রাণীর ক্ষেত্রেই ওই আইনটি প্রয়োগযোগ্য, এবং যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা যে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান হোক, যেটি হোক, যারাই ব্যবস্থা নেবেন তাদেরকে ওটা যেহেতু রাষ্ট্রীয় আইন, ওই আইনের দিকে খেয়াল রাখতে হবে। এটা একটা দিক। আর যে কথা আপনি বলছিলেন সেটি হলো আমাদের নির্বাচনী যে আইন বা স্থানীয় সরকার যে নির্বাচনের যে আইন, সেই আইনের সঙ্গে সম্পৃক্ত। এখন প্রশ্ন হলো যে আমাদের সংবিধান যেটি বলছে সেটি হলো যে কেউ যদি মোরাল টার্পিটিউডের জন্য 2 বছরের অধিক পরিমাণ শাস্তির মধ্যে পড়েন, তাহলেই কেবল তিনি নির্বাচনে পরবর্তী 5 বছরের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না, এইরকম একটা বার ইম্পোজ করা আছে সাংবিধানিকভাবে। এখন এবং সেটি আপনার আমাদের অন্য নির্বাচনী আইনগুলোতেও, স্থানীয় সরকার বলেন বা সংসদীয় নির্বাচন বলেন, অন্য সব আইনগুলোতেও এটি আপনার বলে দেওয়া আছে। কিন্তু প্রশ্ন হলো যে কেউ কারুর যদি ক্রিমিনাল রেকর্ড থাকে, অর্থাৎ কেউ যদি সন্দিগ্ধ হন বা কারোর বিরুদ্ধে যদি মামলা থাকে, তাহলে তাকে বার করার জন্য আমাদের কোনো আইন নেই। অর্থাৎ মানে প্রমাণিত শাস্তির জায়গাটিতে ছাড়া আপনি যদি আমাদের কারুর, আমরা যেটা কি বলি যে প্রিভিয়াস রেকর্ড যদি কারুর কোয়েশ্চেনেবল থাকে, ভালো না থাকে, তাহলেও কিন্তু আমরা তাকে বলতে পারবো না যে নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটি আমাদের আইনের বর্তমান অবস্থান। এখন প্রশ্ন হলো যে সেক্ষেত্রে কি করার আছে। সেক্ষেত্রে দুটো বিষয় হতে পারে। একটা হলো রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে প্রথম, যে তারা আসলে কাদেরকে এই তৃণমূল পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করবেন এবং কাদেরকে তারা এই তৃণমূলের ক্ষমতার যে বিষয়গুলি সেইখানে আনবেন, নির্বাচন ইত্যাদিতে কাদেরকে দিবেন। এটা একটা সংস্কৃতিগত জায়গা, অর্থাৎ আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেইখানে এই বিষয়টি আসতে হবে যে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে তারা এই সিদ্ধান্তে আসবেন যে তারা অধিকতর গ্রহণযোগ্য মানুষ বা যাদের ভাবমূর্তি ভালো, তো প্রত্যেক রাজনৈতিক দলেই তো এরকম অসংখ্য মানুষ আছেন, তাদের দিকে তারা প্রিভিলেজ দেবেন, অন্যদেরকে দেবেন না। তাহলে এইটা থেকে বের হয়ে আসা যাবে। আর দ্বিতীয় কথা হলো যে এই বিষয়টিকে এনফোর্স করার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের যে নির্বাচনী আইন আছে, স্থানীয় সরকার নির্বাচন আইন বা অন্য নির্বাচনী যে আইনগুলো আছে, সেটিকে দরকার হলে আমাদেরকে আবার রিভিউ করে বা একটা কমিটি করে এইটা বিষয়ে আমাদের জাতীয় সংসদ বা আমাদের রাজনৈতিক দলগুলো একমত হয়ে একটা ভাবনার মধ্যে আনতে পারেন। সেই ক্ষেত্রে যদি ওরকম ভাবনার মধ্যে তারা আনেন, তাহলে তখন দেখা যাবে যে ওইটিকে আইন হিসাবে এনে আপনার এক ধরনের পরিস্থিতি তৈরি করার সুযোগ তৈরি হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় কথা। অর্থাৎ কনক্লুশন যদি টানি আমি, তাহলে আমাদেরকে পরিবর্তনটা আনতে হবে সংস্কৃতির জায়গাটিতে আগে, যে আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের যারা এই ধরনের নির্বাচনে আসবেন রাজনৈতিক দলগুলো, তাদেরকে দেখে শুনে আপনার নমিনেশন দেবেন বা প্যাট্রোনাইজ করবেন যেন ঠিক লোকটি এই ধরনের দায়িত্বের মধ্যে আসেন। আর আরেকটা কথা হলো যে আমাদের যেটা হয় সেটা হলো যে সবকিছু আমরা আইন দিয়ে নির্ধারণের একটা চেষ্টা করি। আসলে সবকিছু আইন দিয়ে নির্ধারণ করাটা খুব কঠিন। এই কারণে কঠিন কারণ আইন তো প্রত্যেকটা বিষয়েই আমাদের কম বেশি আছে, কিন্তু সমস্যাটি বাধে আমাদের সংস্কৃতিগত এবং প্রয়োগের জায়গাটিতে এসে। আমাদের উচিত হবে সাংস্কৃতিকভাবে এবং প্রয়োগের জায়গাটিতে স্বচ্ছভাবে আচরণ করা। ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান আলোচনার জন্য। আমরা এখন নিলয়ের কাছে যাই, আমাদের শেষ বক্তব্য একটু নিলয়ের কাছ থেকে শুনি। আমাদের যারা শুনছেন তারাও কিছু প্রশ্ন করছেন, যেমন একটা প্রশ্ন এসছে এবং প্রশ্নটা হচ্ছে যে ইনঅর্গানিক গার্বেজ এবং কম্পোস্ট এই দুইয়ের পৃথক ডিসপোজাল পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই ব্যবস্থা পরিবেশ দূষণ মুক্ত রাখতে অতি দরকারি। আমাদের নির্ধারকদের এই বিষয়ে কেন কোনো মাথা ব্যথা নেই? আচ্ছা, এটা ওই যে আমি একটু আগেই যেটা বলছিলাম যে আমাদের আসলে সমস্যাটা রাজনৈতিক সদিচ্ছার জায়গায়, পলিসি মেকিং লেভেলে। কারণ তারা আসলে জনগণকে কেয়ার করেন না বলেই এই যে বর্জ্য, সেই বর্জ্য থেকে যে বিভিন্ন ইনোভেটিভ উপায়ে এটাকে সম্পদে পরিণত করা, অন্যান্য দেশের যে উদাহরণ আছে সেগুলোকেও ফলো করা, এ ব্যাপারে কোনো উদ্যোগই নেন না।
টেকনোলজিক্যাল জায়গায় আমাদের আসলে কোনো ঘাটতি নেই। এমনকি এই যে বর্জ্যকে সম্পদে পরিণত করার জন্য আমাদের বিদেশে যাওয়ার দরকার নেই। আমাদের দেশেই এই টেকনোলজি নিয়ে কাজ করছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে এবং তারা সাকসেসফুলি এগুলো করছে। তো রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে আসলে এই সমস্যার খুব দ্রুতই সমাধান করা সম্ভব। এবং নাগরিক হিসেবে বা দেশের একজন সচেতন নাগরিক হিসেবেই আসলে সবারই এই বিষয়ে ভোকাল হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমি শেষ আমাদের আজকের আলোচনা এবং শেষাংশে আমরা ডক্টর আদিল ওনার কাছে যাচ্ছি। একটা প্রসঙ্গ এসছে এবং বলছেন, একজন দর্শক বলছেন যে আসলে ঢাকা কবে নাগরিকের শহর হবে, জনগণের শহর হবে, এই বিষয়ে আপনার অভিমত কি? খুব সংক্ষেপে আমরা একটা আশাবাদের মধ্য দিয়ে শেষ করতে চাই। ঢাকার নাগরিক আসলে ঢাকার প্রধানতম সমস্যা হচ্ছে ঢাকার নাগরিক যারা ঢাকার বাইরে থেকে আসেন এবং ঢাকাকে ফোন করতে চান না ওই অর্থে। এখন আমরা মনে করি আমাদের ঢাকার শুধুমাত্র সিটি কর্পোরেশনের মেয়র বা যারা অন্যরা যারা আছেন সিটি কর্পোরেশনের তাদের বাদ দিয়ে আমরা যারা নাগরিক আমাদের ইন্ডিয়া দায়বদ্ধতার জায়গা আছে এবং একই সাথে আমাদের যারা জনপ্রতিনিধি তাদের দায়বদ্ধতার জায়গা আছে। আমরা মনে করি আমাদের ইন্ডিয়াও সিটি কর্পোরেশনের যারা আছেন অন্য যে সেবা সংস্থা আছেন তাদের কাছে ক্রমাগত ভাবে আমাদের দাবি দাওয়াগুলো আমাদের সমস্যাগুলো সেগুলোকে তুলে ধরার বিষয়টা আছে। আমরা যত বেশি যত জোরে উচ্চস্বরে আমাদের সেবা সংস্থার কাছে আমাদের দাবিগুলো তুলতে পারবো আমাদের দাবির জোরটা বাড়বে এবং সেই জোরের উপর ভিত্তি করে আমরা আশা করবো যারা নীতি নির্ধারক আছেন জননেতা নেতারা আছেন তারা আমাদের হয়ে চিন্তা করবেন। আমরা সবাই যদি এই শহরকে ভালোবাসি আমাদের প্রাণের শহর মনে করি আমরা নিশ্চিতভাবে মনে করি অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা যে দর্শন সেই দর্শনকে প্রাধান্য দিলে আমাদের সরকার নিশ্চিতভাবে একসময় তাদের মানুষ হবে। ধন্যবাদ আপনাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমি নিশ্চিত যে যারা আজকে শুনেছেন সবাই উপকৃত হয়েছেন এবং অনেক অজানা বিষয়ে জানতেও পেরেছেন। তো আমরা আসলে পুরো আলোচনাটা যদি আজকে সংক্ষিপ্ত করি, তার সংক্ষেপ টানি, এটা খুব সহজ একটা উপসংহার টানা যায় যে আসলে ঢাকাকে ঘিরে আমাদের যে নাগরিকদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদের সিটি কর্পোরেশন পূরণ করতে পারছে না। এবং পূরণ করতে না পারার একটা বড় কারণ হচ্ছে আসলে জবাবদিহিতার যে ব্যবস্থাপনা থাকা উচিত, স্বচ্ছতামূলক যে ব্যবস্থাপনা থাকা উচিত, সেটার অনুপস্থিতি আছে। সবচেয়ে বড় বিষয়, এই কথাটা আমাদের শেষ বক্তা বললেন, যে আসলে অন্তর্ভুক্তিমূলক যে পরিকল্পনা, অন্তর্ভুক্তিমূলক যে ব্যবস্থাপনা, সেটার অনুপস্থিতি খুবই শক্তিশালী। উপরন্তু জনপ্রতিনিধিরা এই শহরের মানুষগুলোকে যদি আপন মনে না করে, ঠিক একইভাবে এই শহরে যারা বাস করছে, এবং ঢাকা শহর মূলত আসলে মাইগ্রেন্টদের জন্যই একটা শহর, ঢাকার বাইরের মানুষের সংখ্যাই অনেক বেশি, এবং তারাও যদি এই শহরকে নিজের মনে না করেন, আপন মনে না করেন, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর শহর গড়ার ক্ষেত্রে যদি তারাও ভূমিকা পালন না করেন, তাহলে আমরা আসলে যে আবর্জনার মধ্যে আছে সেখান থেকে আমাদের সহজে নিস্তার পাওয়া যাবে। তো আমরা আশা করছি যে আমাদের এই আলোচনা, যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, যারা সিটি কর্পোরেশনের দায়িত্বরত আছেন, বিভিন্ন পদে আছেন, দায়িত্বপূর্ণ পদে, তারা এই আলোচনা শুনেছেন এবং অন্ততপক্ষে এই আলোচনার মধ্য দিয়ে সর্বজনের যে কণ্ঠ, সেটার একটা প্রকাশ আমি নিশ্চিতভাবে বলতে পারি সেটা ছিল। এবং তারা এই সর্বজনের আওয়াজটাকে বিবেচনা করবেন। শুধুমাত্র দলীয় চিন্তা দিয়ে শহরকে বুঝবেন না, আওয়ামী লীগ, বিএনপি কিংবা কোনো রাজনৈতিক দলকে দিয়ে শহরকে বুঝবেন না। এই শহর আমাদের, এই শহর আপনাদের, এই শহর আমাদের সকলের। এবং এই শহরের বাঁচা মরা আমারও বাঁচা মরা। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।